ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ওয়ান পিস। আজকের পর্বে আমরা লকডাউন আর্ক অর্থাৎ এপিসোড 45 থেকে 53 এর স্টোরি সম্পর্কে দেখব। আগের পর্বে আমরা আরলং পার্ক আর্ক অর্থাৎ এপিসোড 31 থেকে 44 এর এপিসোড সম্পর্কে দেখেছি। তো তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে নাও, লিংক ডেসক্রিপশনে থাকবে। কিন্তু আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো যে আগে ওয়ান পিস দেখা শুরু করতে, তাহলে তোমরা এই ভিডিওগুলো আরো বেশি এনজয় করতে পারবা। আর যারা এটা অলরেডি দেখেছো তাদের জন্য তো এটা অনেক সুন্দর একটা রিক্যাপ হয়ে যাবে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি ওয়ান পিস অলরেডি অনেক আগে থেকে দেখেছি এবং অনগোয়িং এপিসোডেই আছি, কিন্তু এই ভিডিওগুলো বানানোর জন্য আমার আবার ওয়ান পিস প্রথম থেকে দেখা হচ্ছে। তাই তোমরা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে। তবে তোমাদের মধ্যে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে প্রায় 80% লোককে সাবস্ক্রাইব করো না। তাই তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে করে আমরা বাংলাদেশে অনেক বড় একটা অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি, এবং বেল আইকনও ক্লিক করো যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো অনেক কথাই বলে ফেললাম, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস বিগিন। শুরুতেই গোয়িং ম্যারিকে দেখানো হয়, যেখানে নামি এক পেপার বার্ডের কাছ থেকে পেপার কিনতে থাকে। যেখানে পেপারের দাম বেড়ে যায় ও একটু চেতে যায়, তখনই ও সব অনধিক স্লিং শটের স্পেশাল বুলেটগুলো বানাতে থাকে আর বলে যে তোমার তো আর ভিলেজের জন্য এত ব্যারি জমানোর দরকার নাই, তো নিউজ পেপারের দাম বেড়ে যাওয়া তো উত্তেজিত হচ্ছে কেন, তোমার মানির প্রতি অবসেশনটা এখন একটু কমাইতে পারো। নামি বলে আরে ভাদাইম্মা, এখন যেহেতু আমার বেরি জমানোর কারণ শেষ তাই আমি নিজের জন্য বেরি জমাবো। আমি ওইরকম পাইরেট হব না যে নিজের লাইফস্টাইল মেনটেন এবং নিজের জন্য ঠিক মতো কাপড় চোপড়ও কিনতে পারে না। নামি পরে পেপার পড়তে থাকে আর পেপারের পেজ পাল্টাতে পাল্টাতেই পেপার থেকে একটা পোস্টার পড়ে যায়। ওটা ওরা সবাই দেখতেই একদম চিল্লায় উঠে। তখনই একটা নেভি বেস দেখানো হয় যেখানে অনেক মেরিন অফিসার বসে আছে আর ডিসকাস করতে থাকে যে এখন আমরা যে পাইরেটের সম্পর্কে কথা বলছি সে একদমই নতুন হলেও সাধারণ না। প্রথমে সে একজন আমাদের মেরিন অফিসার এক্স হ্যান্ড মর্গানকে হারাইছে, দেন পরে তো আর থামেই নাই, একটার পর একটা তাণ্ডব চালাইছে। বাগি দ্য ক্লাউন 15 মিলিয়ন, ডন ক্রিক 17 মিলিয়ন, ফিশম্যান পাইরেট আরলং 20 মিলিয়ন। এই সকল পাইরেট যাদের উপরে অ্যাটলিস্ট 10 মিলিয়নের উপরে বাউন্টি আছে, এই সবগুলোর এই নতুন পাইরেট হারাইছে। আর তখনই লুফির ওয়ান্টেড পোস্টার দেখানো হয় যেখানে ওরা বলে যেটা সত্যি যে একটা নতুন পাইরেট হিসেবে 30 মিলিয়ন ব্যারি তার ফার্স্ট বাউন্টি হিসেবে অনেক বেশি, যা সচরাচর হয় না। কিন্তু এই হালায় এমন এমন কাণ্ড করছে যার কারণে এটা নেসেসারি, সবাই এগ্রি করে। অন্যদিকে মেরিকে দেখানো হয় যে দৌড়ায় দৌড়ায় কায়ার কাছে যায় আর ওকে লুফির বাউন্টির পোস্টারটা দেখায়। কায়া দেখে খুশি হয়ে যায় আর বলে এই দেখো উসব। মেরি বলে উসব? পরে খেয়াল করে যে উসবকে এক কোণা এক চিপাতে দেখা যাচ্ছে। কায়া অনেক খুশি হয়ে যায় আর উসবের কথা মনে করতে থাকে যে কিভাবে উসব নিজের ড্রিমের পিছে দৌড়াচ্ছে আর কায়াও নিজের ড্রিমের পিছে দৌড়াবে। অন্যদিকে সেই মেরিন বেস সিরিজ দেখানো হয় যেখানে জোরোকে বেঁধে রাখা হয়েছিল, সেখানে কবিকে দেখানো হয় যে ফ্লোর ঝাড়ু দিতে থাকে আর ও লুফির বাউন্টির পোস্টার দেখতে পায়। ও অনেক খুশি হয়ে যায় যে ফাইনালি লুফি তুমি তোমার স্বপ্নের জন্য আগাচ্ছ। কারাপ্ট অফিসার মর্গানকে একটা সোলজার এসে ওর জেলখানার মধ্যে লুফির বাউন্টি পোস্টার দেখায় আর ও শকড হয়ে যায়। এরপর দেখানো হয় ক্যাপ্টেন কুরো এর শিপকে, যেখানে একজন ক্যাপ্টেন কুরোকে লুফির পোস্টারটা দেখায়। কুরোর কোনো রিয়াকশন থাকে না। দেন বার্টিতে দেখানো হয় যে লুফির পোস্টারকে বার্টির রেস্টুরেন্টের একদম সামনে রেখে দিয়েছে। জেফকে দেখানো হয় যে সানজির কথা মনে করতে থাকে যে লুফির ক্রুতে জয়েন হয়েছে। এদিকে লুফি তো অনেক খুশি হয়ে যায় যে ওর উপরে এত বড় অ্যামাউন্টের একটা বাউন্টি পড়েছে। উসব বলে দেখো আমাকেও দেখা যাচ্ছে। সানজি যখন এসে দেখে আরে খাড়া নাক আছে কিন্তু আমি নাই, সানজি কিছুটা পাউট করে বসে থাকে। তখন উসব বলে এত চিন্তিত হওয়ার কিছু নাই, তোমার উপর বাউন্টি পোস্টার আসার জন্য তোমাকে কোনো ক্যাপ্টেন হওয়া লাগবে না। ওরা সবাই খুশিতে নাচতে থাকে। নামি বলে তোমরা কি আসলে বুঝতেছো না যে আমরা কিরকম একটা ডেঞ্জারাস সিচুয়েশনে পড়ে গেছি? এখন থেকে আমাদের লাইফ সবসময় ডেঞ্জারের মধ্যে থাকবে, আমাদের পিছে বাউন্টির জন্য কোনো না কোনো লোক লেগেই থাকবে। জোরো শুয়ে শুয়ে ভাবতে থাকে যে 30 মিলিয়ন ব্যারি এরকম একটা অ্যামাউন্টে হেডকোয়ার্টার থেকেও মেরিনরা অ্যাকশন নিতে পারে, আর শুধু মেরিনই না বড় বড় বাউন্টি হান্টাররা। আর ওর সামনের ব্যাটলের চিন্তা করতে থাকে। এদিকে একটা ভাঙাচোরা শিপকে দেখানো হয় যেখানে লিউটেন্যান্ট ফুল বডি থাকে, যার আসলে ডিমোশন হয়েছে কারণ ও যে একটা ওয়েটারের কথা মার খেয়েছে আর ওর কর্মকাণ্ডের জন্য মেরিন হেডকোয়ার্টার থেকে মেরিনের মানুষজন খায় ফেলতে সেরা বলে ওকে ডিমোশন করে দিছে। ও চিন্তায় থাকে কি করা যায়। ওর পাশের দেওয়ালে অনেকগুলো ওয়ান্টেড পোস্টার থাকে। তখনই একটা নেভি সোলজার নতুন একটা ওয়ান্টেড পোস্টার নিয়ে আসে আর ফুল বডি দেখে যে ওটা হলো লুফি। ফুল বডি বলে এটা তো আমি কোথাও তুমি দেখছি। তখন মনে পড়ে যে আরে ওরা তো আমি কয়দিন আগে ওই রেস্টুরেন্টের সামনে দেখছিলাম। ফুল বডি খুশি হয়ে যায় কারণ এরকম ভোদাইদের ধরা সহজ হবে আর এরে ধরলে ওর হয়তো প্রমোশনও হয়ে যাবে। তাই
তখনও ফুল স্পিডের সাথে ওর রুম থেকে বেরিয়ে আসে আর ওর সকল সোলজারদের ডাক দেয়, কিন্তু সব সোলজারদের অবস্থা দেখে ও কি বললে বুঝে ওঠে না। ও বলে, মেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হও। ওরা বলে, লড়াই? কিন্তু কই করবো আমরা? ফুলবডি বলে, বারাটে রেস্টুরেন্টে যাওয়া যাক। সব সোলজাররা খুশি হয়ে যায় যে রেস্টুরেন্ট, বস আমাদের খাওয়াবে, একটা ফিস্ট, একটা ফিস্ট, ফিস্ট। ফুলবডি চেতে যায় আর বলে, আমি তোদেরকে কিছু খাওয়াবো না। তখনই পাশ দিয়ে লুফি শিপ চলে যায়। ফুলবডি লক্ষ্য করে, আরে বলে, আরে এরা তো ওরাই, এখনই মর নাও। ফুলবডির শিপ লুফির শিপের পাশে চলে আসে। লুফি তখন ওই শিপটা দেখে বলে, এরকম ভাঙাচোরা শিপ কার? মনে হচ্ছে অনেক বড় একটা যুদ্ধ করে আসছে। ফুলবডি চেতে যায় আর লুফিকে অ্যারেস্ট করার কথা বলে। লুফি হাসতে থাকে আর তখনই ফুলবডি ক্যানন বল মারার অর্ডার দেয়। জোরো তখন বলে, এটা আমি দেখতেছি। ফুলবডির শিপ থেকে ক্যানন বল মারা হয় আর জোরো ওইটা 2 টুকরা করে দেয়। ফুলবডি ভয় পেয়ে যায়। ওরা আবার শুট করতে যায়, কিন্তু ক্যাননের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওই ক্যাননটা বাস্ট হয়ে যায়। ফুলবডি পরে লুফি শিপে উঠে আসে এবং ওর সোলজারদেরও ডাক দেয়। তখনই সানজি যে রান্না করছিল সে এসে ওই মেরিন সোলজার গুলোকে লাথি মেরে ফেলা দেয় আর ফুলবডি সানজিকে দেখে। ও দেখে তখনই হয়তো পেশাব করে ফেলবে। ফুলবডি তখন দৌড়ে পালায় এবং সমুদ্রে ঝাঁপ দেয়। অন্যদিকে একটা আইল্যান্ডে দুজন লক্ষ্য করে যে ওইখানে ড্র্যাকুল মিহক আসতেছে। ওখানে যতগুলো লোক ছিল ওরা বলে যে, তুমি এখানে কি করতেছো? মিহক বলে, শান্ত হও, তোমাদের লিডার কই? আমি ওর সাথে দেখা করতে আসছি। তখনই একজন দৌড়ায় আসে আর বলে, বস, মিহক আসছে। তখনই দেখানো হয় একটা লাল চুলার একটা লোককে, যে হকাইকে দেখে বলে, হে দেয়ার হকাই, কি অবস্থা তোমার? তুমি কি আমার সাথে ফাইট করতে আসছো? আমার কিন্তু এমনি অতটা ভালো লাগতেছে না, তো আমি ফাইট করার মুডে নাই। হকাই বলে, তোমার যেহেতু এখন একটা হাত নাই, তাই আমার তোমার সাথে ফাইট করার কোনো ইন্টারেস্টও নাই। তখনই হকাই একটা পোস্টার বের করে আর বলে, আমি রিসেন্টলি একটা ইন্টারেস্টিং পার্টির সাথে দেখা করছি, যাকে দেখে আমার তোমার বলা একটা স্টোরি যেটা তুমি সবসময় বলতে এটা মনে পড়ে। হকাই পোস্টার দেখায় আর বলে, গল্পটা একটা স্ট্রেঞ্জ বয় যে একটা ছোট ভিলেজ থেকে। লাল চুলার লোকটা তখন চোখ বড় করে তাকায়। আশেপাশের লোকরাও সারপ্রাইজড হয়ে যায়। দেখানো হয় শ্যাংসকে, যে হাসতে থাকে আর বলে, লুফি, তুমি করে দেখিয়েছো। শ্যাংস বলে, যদি এই ব্যাপার হয়ে থাকে তাহলে হকাই আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারবো না। শ্যাংস একটা মগে মদ ঢালতে থাকে আর হকাইকে সার্ভ করে। শ্যাংস অনেক খুশি হয়ে যায় এবং হকাইকে ড্রিঙ্ক করতে বলে। ওরা ওয়ান কাইন্ড অফ সেলিব্রেশন শুরু করে দেয়, কারণ লুফি সাকসেসফুল একটা পাইরেট হয়েছে। এদিকে লুফি ভিলেজকে দেখানো হয়, যেখানে সব লোকরা বলতে থাকে যে, তোমরা কি সবাই শুনছো? লুফি একটা পাইরেট হয়ে গেছে। আমাদের ছোট্ট ভিলেজ থেকে একটা গ্রেট পাইরেট হয়েছে। মেয়র চেতে থাকে যে পাইরেট হয় এমন কি আছে। মাকিনাও লুফির জন্য খুশি হয় যে লুফি ওর ড্রিম অ্যাচিভ করেছে। অন্যদিকে নামিকে দেখানো হয় যে একটা ম্যাপে দেখে থাকে যে গ্র্যান্ড লাইনে যাওয়ার জন্য রেড লাইনের এই সবচেয়ে উঁচা জায়গা থেকে যেতে হবে। আর সানজিও বলে যে বুড়া বেটা জেফও বলছিল যে এটাই গ্র্যান্ড লাইনে যাওয়ার একমাত্র ওয়ে, কিন্তু যাবে তো যাবে কিভাবে? লুফি তখন বলে, কিন্তু প্রথমে আমাদের একটা আইল্যান্ডে থামতে হবে, আমাদের মাংস দরকার, অনেক অনেক মাংস। তখনই নামি রেড লাইনের পাশে একটা ছোট্ট আইল্যান্ডকে দেখায়। নামি বলে, এই আইল্যান্ডে একটা ফেমাস সিটি আছে যার নাম হলো লক টাউন। লুফি বলে, লক টাউন? এটা ফেমাস কেন? এখানে কি মজাদার মাংস আছে? জোরো বলে, আমি এটা সম্পর্কে আগেও শুনছি, এটা এমন একটা শহর যেখানে সবকিছু শুরু এবং শেষ হয়েছে। নামি বলে যে এটা সেই টাউন যেখানে পুরনো কিং অফ দ্য পাইরেটের জন্ম হয়েছিল এবং মৃত্যু। লুফি বলে, এখানে কিং অফ দ্য পাইরেট মরেছিল? তো চলো যাওয়া যাক। এটাই সেই লোক যার কাছে ওয়ান পিস ছিল, এমন একটা ট্রেজার যা এই বিশ্ব যত কিছু অফার করে সবকিছু এটার মধ্যে আছে। আমার এটা দেখতেই হবে যে সে কোথায় জন্ম হয়েছিল এবং মারা গিয়েছিল। তখনই দেখানো হয় একটা ছোট বোট যেখানে গ্লাভস পরে একজন লুফির বাউন্টি পোস্টার দেখছে এবং একটা শিপ যেখানে একটা কাইন্ডা হট মেয়ে লুফির বাউন্টি পোস্টার দেখছে। পরে লুফির কুড়া খাবার খেতে থাকে। তখন নামি জিজ্ঞাসা করে, হে লুফি, তোমার কি মনে হয় বাগি কি এখনো বেঁচে আছে? হয়তো মরে গেছে, বাট জোরো বলে, আমি এত শিওরলি বলবো না, কে জানে ওই হালায় বেঁচে থাকলে এখন কি করতেছে। অন্যদিকে বাগিকে দেখানো হয় যে লুফির গাম গাম বাজুকাতে উড়ে যাওয়ার পর একটা আইল্যান্ডে এসে পড়ে এবং তারপর ওইখান থেকে বিভিন্নভাবে সার্ভাইভালের চেষ্টা করছে। ও বিভিন্ন বিপদেই পড়ে, কিন্তু কোনো না কোনো ভাবে বাঁচতেই থাকে। কিন্তু এক পর্যায়ে সমুদ্রের মধ্যে বড় একটা কাঁকড়া যখন ওকে অ্যাটাক করে এবং ও বুঝে ওঠে না যে কি করবে, তখন ওকে সেই হট মেয়েটা এসে বাঁচায় যে লুফির পোস্টার দেখছিল। ও বাগিকে নিজের বোটে উঠায় নেয় আর বাগিকে জিজ্ঞাসা করে যে আমি একটা ইয়াং পাইরেটকে খুঁজতেছি। ও লুফির পোস্টার দেখায় আর বলে, অবশ্যই হয়তো তুমি ওর সাথে দেখা করছো। বাগি চেতে যায় আর বলে, এরে তুমি খুঁজতেছো? বাগি আর ওই হট মেয়েটা লাঞ্চ করে আর ওরা পরে একে অপরের সাথে হাত মিলায়, কারণ দুজনেই লুফিকে মারতে চায়। বাগি পরে নিজের ক্রুদের খুঁজতে থাকে আর বলে যে আমার ক্রু নিজের ক্যাপ্টেনকে ছাড়া কি যে অবস্থায় আছে। ওই আছে ওরা। লুফির সাথে লড়াইয়ের পর বাগির ক্রু তো মুখ লুকিয়ে একদম যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে পালাইছে। পালানোর সময় ওরা নিজেদের সাথে বাগির বডির যে বাকি অংশ
ছিল সেগুলো তাদের সাথে নিয়ে আসে। ওরা সবাই কান্না করতে থাকে। ওরা মনে করে যে বাগি হয়তো মারা গেছে, আর ওদের ক্যাপ্টেনকে ছাড়া ওরা এখন কি করবে। ওরা একটা আইল্যান্ডে আসে এবং বাগির বডির অংশগুলো ওর ছবির সামনে রেখে আগরবাতি জ্বালিয়ে বাগির জন্য মরণ করে। ওরা সবাই কান্না করতে থাকে এবং বাগির কথা মনে করতে থাকে। হঠাৎ তখন বাগির ক্রুর মধ্যে নেক্সট কে ক্যাপ্টেন হবে এটা নিয়ে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এই লড়াইতে ওরা তো কেউই পেরে ওঠে না, আর ওদের সাথে যে একটা লায়ন থাকে সেটা ওদেরকে মেরে জিতে যায়। লায়নটা পরে বাগির ক্রু এর নতুন ক্যাপ্টেন হয়ে যায়। বাট তারপরেই ওই জায়গায় কিছু জঙ্গলিরা চলে আসে যারা ক্যানিবালস থাকে। ওরা বাগির ক্রুদের হারায় আর ওদেরকে ওইখান থেকে নিয়ে যায়। অন্যদিকে বাগি ওর শিপকে লক্ষ্য করে। ওরা ওই আইল্যান্ডে চলে আসে এবং দেখে এক জায়গায় বাঘের ছবি লাগানো। ও বুঝে ওঠে না যে এখানে ওর কবর কেন। ওরা লক্ষ্য করে পাশে ওর দুইজন ক্রু আছে। বাগি তখনই দৌড়ায় এসে বলে, মোজি, কাবাজি, তোমাদের কি হয়েছে? ওরা ওদের ক্যাপ্টেনকে দেখে খুশি হয়ে যায় এবং জড়া ধরে। ওরা বাগি ওই ক্যানিবালদের এখানে যায় আর নিজের বডিকে একত্রিত করে ওই সব ক্যানিবালদের হারায়। আর ফাইনালি বাগির বডি রিস্টোর হয়ে যায়। বাগির ক্রুরা সবাই খুশি হয়ে যায় যে ক্যাপ্টেন বাগি ইজ ব্যাক। পরে বাগি ওর ক্রুদের শিপে নিয়ে রওনা হয় আর ওদের নেক্সট টার্গেট থাকে মাঙ্কি ডি লুফিকে খোঁজা। অন্যদিকে লুফির ক্রু লক টাউন আইল্যান্ডের কাছাকাছি চলে আসে। এমন একটা টাউন যেখান থেকে সবকিছু শুরু এবং শেষ হয়েছিল, আর সেখান থেকে আবার নতুন করে সবকিছু শুরু হয়েছে। লুফির ক্রুরা ফাইনালি পরে লক টাউনে চলে আসে। এটা এমন একটা শহর যেখানে সকল পাইরেটরা আসে এবং রিসাপ্লাই করে। এই আইল্যান্ডে গ্র্যান্ড লাইনে যাওয়ার প্রস্তুতিতে সকল রকমের আইটেম পাওয়া যাবে, তো সবাই বিভিন্ন রকমের শপিং করার কথা ভাবে। আর লুফি চলে যায় সেই জায়গাটা খুঁজতে যেখানে গোল্ড রজারকে এক্সিকিউট করা হয়েছিল। নামি দেখে বিভিন্ন স্টাইলের ড্রেস কিনতে থাকে, আর সানজি শহরের বিভিন্ন সুন্দর সুন্দর মেয়েদের দেখতে থাকে। কিন্তু এত সুন্দর মেয়ের মধ্যে সানজির চোখ পড়ে সেই হট মেয়েটার উপর। এদিকে উসব যে জায়গায় শপিং করতে আসে সেখানে উসবকে দোকানদার তো একদম বলদ বানায় ফেলে। ওকে বলে এই এই জিনিসগুলা গোল্ড রজার ইউজ করতো, আর আমি আপনাকে অনেক কম দামে সবকিছু দিচ্ছি। তখনই অন্যদিকে লকটাউনের মেরিন বেসে একটা সোলজার লুফির ওয়ান্টেড পোস্টার নিয়ে ওই বেসের কমান্ডারের কাছে আসে আর বলে, স্যার, নতুন পাইরেট মাঙ্কি ডি লুফি তার ক্রু নিয়ে ইস্ট ব্লু থেকে লকটাউনের দিকে আসতেছে, যার বাউন্টি 30 মিলিয়ন পর্যন্ত ক্রস করে ফেলেছে। ওইখানকার কমান্ডার, যার নাম থেকে স্মোকার, সে স্মোক করতে থাকে আর পুরো রুমটাই স্মোকে ভরায় ফেলে। নেভি সোলজারটা থতমত করে কাঁপতে থাকে। স্মোকার শান্ত হতে বলে, কারণ স্মোকারের কাছে যখন থেকে লকটাউনের দায়িত্ব এসেছে তখন থেকে এই টাউনে যেই পাইরেটই আসুক না কেন একজনও স্মোকারের হাত থেকে পালাইতে পারে নাই। তখন আর একজন সোলজার এসে বলে, স্যার, কিছুক্ষণ আগে লকটাউনের একটা নতুন পাইরেট ক্রু এসেছে আর ওরা হাঙ্গামা সৃষ্টি করছে। অপর সোলজার বলে, এটা নিশ্চয়ই তাহলে সেই মাঙ্কি ডি লুফি। এত তাড়াতাড়ি এসে যাবে আমি এটা ভাবি নাই। স্মোকার বলে, মাঙ্কি ডি লুফি? হ্যাঁ। ও লুফির পোস্টার না দেখে রওনা দেয়। ও একজন সোলজারকে জিজ্ঞাসা করে যে টাশিগি কোথায়। সোলজার বলে, মিস টাশিগি সকালে এক জায়গায় বের হয়েছে কিন্তু বলেছে জলদি ফিরে আসবে। তখনই একটা ছোট্ট মেয়ে ওর আইসক্রিম নিয়ে খুশিতে খুশিতে দৌড়াতে থাকে আর ভুল করে স্মোকারের প্যান্টের মধ্যে ওর আইসক্রিম জড়ায় দেয়। স্মোকার যখন ওই মেয়েটার দিকে লুক দেয়, মেয়েটার বাবা তো ভয় পেয়ে যায় আর বলে, ক্যাপ্টেন স্মোকার, প্লিজ, আই এম সরি, আমার মেয়ে বুঝতে পারেনি, এরকমটা আর কখনো হবে না, প্লিজ, আই এম সরি। মেয়েটাও হয়তো কান্না করে দিবে। স্মোকার তখনই ওই ছোট মেয়ের মাথা ধরে আর বলে, আই এম সরি, আমার প্যান্ট তোমার আইসক্রিম খেয়ে ফেলছে, এই নাও, এটা নাও, আর আরো বড় আইসক্রিম কিনে খাও। আর সেখান থেকে চলে যায়। এদিকে একটা পাইরেট ক্রু লকটাউনের কিনারায় হাঙ্গামা করতে থাকে। স্মোকার তখনই ওইখানে আসে আর বলে, তোমাদের লিডারকে? আমি। তো তুমি মাঙ্কি ডি লুফি, তুই 30 মিলিয়ন ডিজার্ভ করিস না? তোর দাম তো আমার নানির নকল দাঁতের সমান না। পাইরেট ক্যাপ্টেন যেতে যায় আর তখনই চারপাশে কেমন জানি একটা স্মোক তৈরি হয়ে যায়। এদিকে নামিকে একজন দোকানদার বলতে থাকে যে ক্যাপ্টেন স্মোক অনেক টাফেস্ট একটা মেরিন, বহুদিন পর যেন এরকম একটা মেরিন অফিসার আসছে। লকডাউন আগে গ্র্যান্ড লাইনে যাওয়া পাইরেটসদের একটা হ্যাং আউট প্লেস হইতো, কিন্তু এখন আর না। ক্যাপ্টেন স্মোকার লকডাউনের দায়িত্ব পাওয়ার পর একটা পাইরেটও তার কাছ থেকে পালাতে পারে নাই। স্মোকার যেন একটা মনস্টার। অনেকে এটাও বলে থাকে যে স্মোকারের কাছে আছে ডেভিল ফ্রুট পাওয়ার্স। আর এদিকে স্মোকার নিমেষে ওই পাইরেট গ্রুপ তার ভত্তা বানায় ফেলে। সোলজার স্মোকারকে অ্যাডমায়ার করে যে আপনি লুফিকে একাই ধরে ফেলছেন। স্মোকার বলে, তুই পুরো একটা বোকাচোদা, এই হালায় লুফি না, এই হালায় যে লুফি না এটা যে কেউ বলতে পারবে। এই গা
তার বেজে যদি 30 মিলিয়ন বাউন্টির পাইরেট হয়ে থাকে তাহলে এতদিন আমি পাইরেট হয়ে যেতাম। সোলজার বলে তাহলে লুফি কোথায়? স্মোকার বলে ও এখানে জলদি চলে আসবে। আর তখন ওইখানে লুফি চলে আসে। লুফি স্মোকারের কাছে এসে হেল্প চায় আর বলে তুমি কি জানো যে এখানে মানুষকে এক্সিকিউট কোথায় করা হয়? স্মোকার বলে প্ল্যাটফর্মে। আমি তোমাকে এখানে আগে কখনো দেখি নাই, তুমি প্ল্যাটফর্মে যেতে যাচ্ছ কেন? লুফি বলে আমার পার্সোনাল কোয়েস্ট পূরণ করতে। সেই জায়গাটা দেখতে যেখানে কিং অফ দ্য পাইরেট মারা গেছে। স্মোকার তখন একটু শকড হয়ে যায়। স্মোকার তখন বলে এই স্মোকটা ফলো করো আর লুফি স্মোক ফলো করতে করতে চলে যায়। অন্যদিকে জোরো নিজের জন্য সোর্ড খুঁজতে থাকে, কারণ একটা সোর্ড নিয়ে তো গ্র্যান্ড লাইনে গেলে ওর চলবে না, কিন্তু প্রত্যেকটা সোর্ডের দাম অনেক বেশি থাকে আর ও মনে মনে ভাবতে থাকে যে আমি ওই চোর নামের কাছ থেকে আর বেশি টাকা ধার নিতে পারবো না, কারণ ও 300% ইন্টারেস্ট নেয়। তখন এই চারপাশে যেন শোরগোল হয়। জোরো এসে দেখে যে একটা মেয়েকে দুইটা পাইরেট আটকে রাখছে আর ওকে মারতেই যাবে। জোরো তখনই ওকে বাঁচাতে যায়, কিন্তু মেয়েটা ওর সোর্ড বের করে ওই দুইটা পাইরেটকে মজা দেখায়। মেয়েটা পরে পায়ের উপর পড়ে যায় আর ওর চেহারা থেকে ওর চশমা পড়ে যায়। জোরো ওই চশমাটা উঠায় আর ওই মেয়েটাকে চশমা দিতে যে ও শকড হয়ে যায়। ও দেখে কুইনাকে। ওর সামনে যে মেয়েটা থাকে সে একদমই কুইনার মতো দেখতে। শখের জন্য চশমার জোরে চাপ দিয়ে চশমাই ভেঙে ফেলে। মেয়েটা তখন জোরের উপর রেগে যায় আর ঝগড়া করতে থাকে। এদিকে লুফি আবার হারায় যায়। আরো একটা বার খুঁজে পায় যেটার নাম থাকে গোল্ড রজার। নামটা পড়েই ও বারের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু যে দেখে যে বারটা বন্ধ, কেউ নেই, শুধুমাত্র একটা বুড়া লোক আছে। ওই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে আপনি কি এখানে থাকেন? এই বারের নামটা লেখা আছে যে গোল্ড রজার, এই বারের নাম এটা কিভাবে হলো? লোকটা লুফিকে ওইখান থেকে চলে যেতে বলে, কিন্তু পরবর্তীতে ওরা কথা বলতে বলতে লোকটা গোল্ড রজারের গল্প বলা শুরু করে যে রজার কিভাবে নিমিষেই স্ট্রং থেকে স্ট্রংগেস্ট লোকদের হারায় ফেলতো, কেউ ওকে আটকায় রাখতে পারতো না। ও অনেক কেয়ার ফ্রি ছিল, ওর জন্য যে কোনো ডেঞ্জার যেন কিছুই ছিল না। আর এটা যেন কালকেরই কথা, যখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রজার ওই লোকটাকে বলে যে কালকে আমি গ্র্যান্ড লাইনে যাচ্ছি। লোকটা বলে তুমি কি পাগল হয়ে গেছো? গ্র্যান্ড লাইন এমন একটা জায়গা যে জায়গা আজ পর্যন্ত যে গিয়েছে সে কখনো ফিরে আসে নাই। তখনকার টাইমে গ্র্যান্ড লাইন আরো অনেক বেশি মিস্ট্রিয়াস ছিল, কারণ গ্র্যান্ড লাইন কেউই কখনো সেভাবে এক্সপ্লোর করেনি। কিন্তু রজার যে কোনো কিছুই ভয় করতো না, সে তার পরের দিনে গ্র্যান্ড লাইনে চলে যায় যেন সে একটা পার্কে ঘুরতে চলে গেছে। আর পরে যখন জানা যায় যে রজার গ্র্যান্ড লাইন কনকার করেছে এবং তার লেজেন্ডারি ট্রেজার ওয়ান পিস পেয়েছে, সেটা শুনে ওই লোকটার কোনো ডাউট হয়েছিল না, কারণ রজারের জন্য এটা করা একদমই স্বাভাবিক ছিল। লুফি এইসব কাহিনী শুনতে থাকে এবং অনেক বেশি এক্সাইটেড হতে থাকে। আর আজকের দিনে 22 বছর আগে গোল্ড রজার এই শহরের প্ল্যাটফর্মে মারা যায়। আর ওখান থেকেই সবকিছু আবার শুরু হয়। এখান থেকেই শুরু হয় সো কল দ্য গ্রেট পাইরেট এরা। অসংখ্য লোক পাইরেট হয়ে যায়, কিন্তু তখন থেকে আমি এখন পর্যন্ত কোনো রিয়েল পাইরেট খুঁজে পাই নাই। সবাই একদম কাওয়ার্ড আর স্কাম। সে সকল সাহসী লোক যারা গ্র্যান্ড লাইনে বীরত্বের সাথে যাবে, এরকম লোক আজ যেন হারিয়ে গেছে। আর এখন আর কোনো ট্রু পাইরেট নাই, তাই বারটাও আমি বন্ধ করে দিচ্ছি। লুফি তখনই বলে আমি গ্র্যান্ড লাইনে যাচ্ছি। ও বলে গোল্ড রাজার এত কুল, একটা পাইরেটকে যেরকম হওয়া উচিত গোল্ড রাজার সেরকমই ছিল। এই জন্য আমি এখানে যে গ্র্যান্ড লাইনে যাবে এবং ওয়ান পিস খুঁজবে আর কিং অফ দ্য পাইরেট হয়ে যাবে। বুড়ার লোকটা তখন যেন অবাক হয়ে তাকায় থাকে আর লুফির মধ্যে ও রজারকে দেখতে পায়। লোকটা বলে কথাগুলো ভালোই বড় বড়, তোমার মতো লোকরা যদি এখনো থাকে তাহলে হয়তো আমার এই বারটা বন্ধ করা লাগবে না। লুফি বলে আমার মতো লোক হয়তো আমি একাই। লোকটা হাসে থাকে আর বলে আজকে আমার মুড অনেক ভালো আছে, চলো ড্রিঙ্ক করা যাক। লুফি বলে আমি মদ খাই না। লোকটা হাসে থাকে আর লুফিকে দুধ অফার করে আর ইটারনাল কিং অফ দ্য পাইরেটের নামে ওরা ড্রিঙ্ক করে। পরে ওই জায়গায় স্মোকার চলে আসে। ও বলে তুমি এখানে আসছো কেন? তুমি এখান থেকে চলে যাও না কেন? আমি যেন এই জায়গাটা বন্ধ করে দিই এটা দেখতে তুমি খেলে আসো। স্মোকার বললে আমাকে দোষ দিয়ে লাভ নাই, আমি এখনকার পাইরেটদের ভিতর ডিম বানাই নাই, এখনকার পাইরেটদের আসার নিজের মধ্যে সেই গার্ডসটাই নাই। স্মোকার দুইটা গ্লাস দেখে আর বলে ও হয়তো এখানে কোনো একটা গেস্ট আসছিল। স্মোকার তখন বলে যে আজকে অনেক স্পেশাল একটা ডে, আমার এখনো এই দিনটা অনেক ভালো হয়ে মনে আছে যেন এটা কালকেরই কথা। আজকেই সেই দিন যেদিনকে গোল্ড রজারকে এক্সিকিউট করা হয়েছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই যেখানে অনেক গরম একটা দিন দেখানো হয় আর চারপাশে হাজারো বরং লাখো লোক থাকে। সেখানে সবার মাঝখান দিয়ে গোল্ড রজারের হাতে হাত করিয়ে পরিয়ে নিয়ে আসা হয়। ও এমন ভাবে হাঁটছিল যেন বিজয়ের প্যারেড করতেছে। ছোট স্মোকার দৌড়ায় আসে আর গোল্ড রজারকে দেখে। রজার সবার দিকে তাকিয়ে থাকে আর অনেক বড় একটা স্মাইল দেয়। ওয়েলথ, ফেম অ্যান্ড পাওয়ার
গোল্ড রজারের কাছে সেই সব কিছু ছিল যা জীবন তোমাকে অফার করতে পারে। ও নিজের মৃত্যুর মুখোমুখি হচ্ছিল, কিন্তু ওকে দেখে যেন মনে হচ্ছিল যেন রাজ্যাভিষেক হচ্ছে। রজার সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মের উপর উঠতে থাকে আর বলতে থাকে, ডেস্টিনি, ফেট অ্যান্ড ড্রিমস। যতক্ষণ মানুষ নিজের ফ্রিডমের আকাঙ্ক্ষা রাখবে ততক্ষণ এইসব জিনিস পৃথিবীতে কখনোই মুছে যাবে না। যে দুইজন কসাই রজারকে এক্সিকিউট করবে তারা রজারকে বলে যে তোমার কি কোনো শেষ কথা আছে? রজার বলে আমার হাত কি খুলে দেওয়া যাবে? এতক্ষণ ধরে এটা পড়ে থাকে আমার হাত অনেক ভার হয়ে যাচ্ছে। ওরা না করে। রজার বলে আমি কই পালা যাব? থাক সমস্যা না, এটা নিয়ে আমি আছি। রজার বসে যায় আর বলে ঠিক আছে এখন সব শুরু করো। কসাইরা রজারকে এক্সিকিউট করার জন্য রেডি হয়ে যায়। লাখো লোক এই সিনটা দেখতে থাকে যেখানে ওয়ান পিসের অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারও থাকে যেগুলাকে ওয়ান পিসের স্টোরির সামনে ইন্ট্রোডিউস করানো হবে। তখনই সেই ভিড়ের মধ্যে আস্ক দি কোয়েশ্চেন অর্থাৎ সেই লোকটাকে দেখানো হয় যার জন্য এই পুরো ওয়ান পিসের এরা শুরু হয়েছে। যে রজারকে চিল্লায় জিজ্ঞাসা করে, হে পাইরেট কিং, আমাদের বলো তুমি তোমার সেই সকল ট্রেজারকে কই লুকায় রাখছো? ওটা কি গ্র্যান্ড লাইনে আছে না অন্য কোথায়? তুমি সেটা পেয়েছো তাই না? এক্সিকিউশনাররা চুপ করতে বলে। আস্ক দি কোয়েশ্চেন বলে দ্য লেজেন্ডারি ট্রেজার, দ্য ওয়ান পিস। রজার হাসতে থাকে, সবাই তাকায় দেখে। ও বলে তুমি আমার ট্রেজার চাও? এক্সিকিউশনাররা চুপ করতে বলে। রজার বলে তোমরা সেটা রাখতে পারো, আমি আমার সবকিছু সেই ওয়ান প্লেসে রাখছি যেখানে আমি ওয়ান পিস খুঁজে পেয়েছি, এখন তোমাকে শুধু সেটা খুঁজতে হবে। আর তখনই এক্সিকিউশনার রজারকে এক্সিকিউট করে দেয়। লাখো লোক শোরগোল করে এবং আনন্দে মেতে ওঠে। রজার এক্সিকিউট হয়ে যায় আর শুরু হয়ে যায় দ্য গ্রেট পাইরেট এরা। আর তখন প্রেজেন্ট টাইম দেখানো হয় যেখানে একটা সোলজার এসে ওই বারের মধ্যে নতুন একটা ওয়ান্টেড পোস্টার লাগাতে বলে, কিন্তু স্মোকারকে দেখে ওই ওয়ান্টেড পোস্টার ওই সোলজারের হাত থেকে পড়ে যায়। স্মোকার ওই ওয়ান্টেড পোস্টারটা লক্ষ্য করে আর দেখে লুফি, আর বুঝতে পারে ওই স্ট্র হ্যাট তাহলে ওই ছিল মাঙ্কি ডি লুফি। আর অন্যদিকে লুফি প্ল্যাটফর্মের সামনে চলে আসে যেখানে দ্য গ্রেটেস্ট পাইরেটকে এক্সিকিউট করা হয়েছিল আর যেখান থেকে দ্য গ্রেট পাইরেট এরা শুরু হয়। লুফি বলে, গোল্ড রজার যেই জায়গায় বসে মারা গিয়েছিল আমি এক্স্যাক্টলি সেই জায়গায় বসে দেখতে চাই যে ও কি দেখেছিল। লুফি প্ল্যাটফর্মের উপর উঠতে থাকে আর ওইখানকার সবাই বলতে থাকে যে হালায় করতেছেটা কি। স্মোকার তখন ওখানে চলে আসে আর বলে তুমি তাহলে মাঙ্কি ডি লুফি? আমি এখানকার মেরিনের ক্যাপ্টেন, এখানকার সবকিছু দেখাশোনা এবং শান্তি রক্ষা করা আমার দায়িত্ব, তাই এখনই ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ অ্যারেস্ট? ভুলে যাও, আমি গ্র্যান্ড লাইনে যাবো যাতে করে আমি কিং অফ দ্য পাইরেট হয়ে যাই। কিং অফ দ্য পাইরেটস? লুফি বলে আমি কোনোভাবে এই শহরে অ্যারেস্ট হতে পারি না। স্মোকার বললে তাহলে তোমাকে আগে আমাকে ফেস করতে হবে, আমাকে না হারায় তুমি গ্র্যান্ড লাইনে যেতে পারবে না, এটাই এই টাউনের রুল। লুফি বলে ঠিক আছে তাহলে আমার হয়তো তোমাকে এখন হারাতে হবে। লুফি স্মোকারের উপর অ্যাটাক করতে যায় কিন্তু ওর পা প্ল্যাটফর্মে আটকে যাওয়ার কারণে ও ঠিক মতো অ্যাটাকই করতে পারে না। স্মোকার বলে এটা কি, এই হালায় রাবারের তৈরি? লুফি অনেক চেষ্টা করে কিন্তু ওর পা গুলোকে খুলতে পারে না, কিন্তু পরে কোনোভাবে খুলে স্মোকারের উপর অ্যাটাক করতে যায় কিন্তু স্মোকারের সাথে পেরে ওঠে না। স্মোকার ওকে ইজিলি লাত্তি কুত্তা মারতে থাকে। স্মোকার বলে এই হালায় 30 মিলিয়ন বেড়ে ডিজার্ভ করে না, এর হারানোর জন্য তো আমার ডেভিল ফ্রুটের পাওয়ারও ইউজ করা লাগবে না। স্মোকার লুফিকে মারে আর বলে 22 বছর আগে আমি আমার নিজের চোখে গোল্ড রজারের মৃত্যু দেখেছি। ওর শেষ মুহূর্ত অনেক গর্বিত ছিল, যা কিং অফ দ্য পাইরেটস হওয়ার টাইটেলের যোগ্যতা রাখত, কিন্তু তুমি কিং অফ দ্য পাইরেট? হাসাও না আমারে, তুমি তো গ্র্যান্ড লাইনেও যেতে পারবে না। লুফি বলে হয়তো, কিন্তু আমি ট্রাই না করলে কিভাবে জানবো। লুফি আবার অ্যাটাক করতে চায় কিন্তু ওর অ্যাটাকটা এমন ভাবে মিস হয়ে যায় যার কারণে ঘুরতে ঘুরতে একদম আকাশ উড়ে যায়। স্মোকার তো বুঝে না কি হইলো। এদিকে বাগি ওর ক্রুদের সাথে তাস খেলতে থাকে আর ওই টাইমে ওর চেলাপেলা দেখতে পারে লুফিকে যে আকাশ উড়ে যাচ্ছিল। ওরা বাগিকে ইনফর্ম করে। এদিকে জোরো যে মেয়েটা চশমা ভেঙে ফেলছে সে ওকে মেরিন বেসে নিয়ে আসে আর ওকে শাস্তি স্বরূপ ওই জায়গার ঘর মুছতে বলে। তখনই একজন সোলজার ওই মেয়েটাকে এসে সার্জেন্ট মেজর বলে রাখে। জোরো বলে এ সার্জেন্ট? এদিকে নামেই শপিং করে হাঁটতে থাকে আর দেওয়ালে দেখতে পারে লুফির বাউন্টির পোস্টার। আবার দেখে মেরিনের বেসে জোরো কাজ করতেছে। ও বুঝে ওঠে না যে আসলে কি হচ্ছে। জোরো পরে দ্রুত ঘর মোছার জন্য 3 মপ টেকনিক ইউজ করে আর নিমিষে ঘর মুছে ফেলে। জোরো লক্ষ্য করে যে ওই সার্জেন্ট মেয়েটা ট্রেনিং করতেছে আর ওর সাথে সোর্ড ফাইটে কেউই পেরে উঠতেছে না। মেয়েটার ভালোই সোর্ড স্কিল আছে, যেটা দেখে ওর কুইনের কথা মনে পড়ে। তখন ওইখানে দুইজন সোলজার চলে আসে আর বলে এই তুমি কি করতেছো এখানে? এটা তো জোরো দ্য পাইরেট হান্টার, তুমি ঘর মুছতেছো কেন? গোপন সূত্রে জানা গেছে তুমি মাঙ্কি ডি লুফির ক্রু জয়েন করছো, এখনই সারেন্ডার করো। জোরো তখন ঝাড়ু দিয়ে ওদেরকে মেরে দেয় আর ওইখান থেকে চলে যায়। সার্জেন্ট মেয়েটা এসে দেখে ওইখানে দুইজন পড়ে আছে
আর ওদের উপর একটা লেটারের সাথে কিছু টাকা, যেটা ওর নতুন চশমা কেনার জন্য রেখেছে। এদিকে জোরো তো বুঝে ওঠে না যে এই মেয়েটা একদম কুইনার মতো কিরকম দেখতে, আর অনেক ভালো সোর্ডও চালায়। ও পরে একটা সোর্ডের দোকানে চলে আসে এবং সোর্ড কেনার কথা বলে। জোরো ওই লোকটার সামনে মানি রেখে বলে যে আমার কাছে 1 লাখ বেরিয়ে আছে আর আমার 2টা সোর্ড লাগবে। দোকানদার বুঝে যায় যে হেলায় কতটা গরিব। দোকানদার ওকে 2টা ফালতু ডাল ব্রেডের কথা বলে। তখনই ওর জোরোর কাছের সোর্ডটা দেখে এবং শকড হয়ে যায়। দোকানদার ওর সোর্ডটা দেখতে চায় আর ওই সোর্ড দেখে যেন পাগল হয়ে যায় যে এরকম একটা অ্যামেচারের কাছে এত বড় লেজেন্ডারি একটা সোর্ড কিভাবে আছে। দোকানদার বলে তোমার কাছে ভালো একটা সোর্ড আছে, তুমি বিক্রি করতে চাও? আমি এটার জন্য তোমাকে 2 লাখ বেড়ে দিব, কি বলো? জোরো বলে কি? দোকানদার বলে ঠিক আছে, আমি তোমাকে 3 লাখ বেড়ে দিব। ঠিক আছে, ফাইনাল অফার 5 লাখ বেরি। জোরো বলে চুপ করো, আমি আমার সোর্ড সেল করতেছি না, এটা আমার। ঠিক আছে, আমি তোমাকে 6.5 লাখ বেরিয়ে দিব। ঠিক আছে, আমি হার মানতেছি, 8 লাখ বেরিয়ে দিব। আমি তোমাকে 8 লাখ বেরিয়ে দিব। তখন সেখানে সেই সার্জেন্টটা চলে আসে আর দোকানদারকে জিজ্ঞাসা করে যে আপনি কি আমার সোর্ড সেগুলিকে পলিশ করেছেন? মেয়েটা জোরোকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে আরে তুমি ঠিক আছো? কিছুক্ষণ আগে একজন যেখানে তুমি কাজ করছে সেখানে কিছু মেরিনদের অ্যাটাক করছে, কিন্তু ভাগ্যক্রমে তুমি ঠিক আছো। জোরো তো ঘাবড়ে যায় আর ওই মেয়েটা জোরোকেও টাকা ফেরত দিয়ে দেয় আর বলে আমি অলরেডি নিজে একটা চশমা বানিয়ে ফেলেছি। চশমা পড়তে ও জোরোর সোর্ড দেখে আর ও দেখে অবাক হয়ে যায়, বলে যে এটা তো আসলে ওয়াদো ইচিমোজি। আর ওই মেয়েটা ওই লেজেন্ডারি সোর্ডের ব্যাপারে সবকিছু বলে দেয়। মেয়েটা বলে অবশ্যই এটা সেই 21টা ওজুমোনো সোর্ডের মধ্যে একটা, এটার মার্কেট প্রাইস অ্যাটলিস্ট 10 মিলিয়ন ব্যারিস হবে। কিন্তু তুমি তো একদম গরিব, তোমার কাছে এরকম একটা লেজেন্ডারি সোর্ড কিভাবে? দোকানদার চেতে যায় যে ওই মেয়ে তুই আমার ব্যবসা নষ্ট করতেছস। দোকানদার মেয়েটাকে ওর সোর্ড শিগুরে দিয়ে দেয় আর জোরোকে পরে ওই কোনায় কিছু বালতিতে কিছু সোর্ড পড়ে আছে, সেখান থেকে যে কোনো একটা ফালতু সোর্ড নিতে বলে, যেটাকে ও 50,000 ব্যারিতে দিতে। জোরো খুঁজতে থাকে। মেয়েটা বলে যে তুমি হয়তো অনেক সোর্ড হারায় ফেলো, যার কারণে তুমি 3টা সোর্ড ক্যারি করো, যদি না তুমি ওই ফেমাস পাইরেট হান্টার হও। মেয়েটা বলে ও একটা লেজেন্ড, ওর নাম হলো রোরো নোয়া। ওকে ইস্ট ব্লুর প্রায় সবাই চিনে ওর অ্যামেজিং সোর্ড স্কিলের কারণে, কিন্তু এই কোনো ভালো লোক না। একটা সোর্সম্যান যে শুধুমাত্র একটা বাউন্টি হান্টার, সে কখনো একটা অনারেবল সোর্সম্যান হতে পারে না। কিন্তু সবকিছুই যেন উল্টা হচ্ছে। পাইরেটস আর বাউন্টি হান্টার এরা সকলেই সোর্সম্যান হচ্ছে, যেটার কোনো সেন্সই হয় না, যাদের কাছে ওয়ার্ল্ডের বেশিরভাগ লেজেন্ডারি সোর্ডও আছে, যা আসলে একটা ট্র্যাজেডি। মেয়েটা তখন বলে এটা আমার শিগুরে, আমি আমার স্কিলস পারফেক্ট বানাবো আর একদিন সেই সকল লেজেন্ডারি সোর্ড গুলা কালেক্ট করবো যেগুলো ওইসব পাইরেট এবং বাউন্টি হান্টার ডিজার্ভ করে না। ইয়েস, 21টা টপ ওজুমোনোস, 21টা ওজুমোনোস, এমনকি রিও ওজুমোনোস, সব লেজেন্ডারি সোর্ড আমি কালেক্ট করব। ও এই সোর্ড গুলো নিজের জন্য চায় না, ও শুধু এই সোর্ড গুলো যেন কোনো ক্রিমিনালসদের কাছে না থাকুক এটা চায়। জোরো সোর্ড গুলোর মধ্যে খুঁজতে থাকে আর তখন একটা সোর্ড ওর হাতে লাগে, যেটা বের করার মেয়েটা ওর সোর্ডের ডিকশনারিতে দেখে যে এই সোর্ডের নাম হলো কিটেটসু। কিটেটসু দ্য থার্ড, এই সোর্ডের প্রেডেসেসর কিটেটসু দ্য সেকেন্ড, যেটা ছিল ওজিমোনো সোর্ড, আর তারও প্রেডেসেসর ছিল টপ ওজিমোনো সোর্ড। দোকানদারকে চিন্তিত মনে হয়। মেয়েটা দোকানদারকে জিজ্ঞাসা করে আপনি কি এটা আসলে 50,000 ব্যারিতে বিক্রি করতেছেন? মেয়েটা জোরোকে বলে তোমাকে এটা অবশ্যই কিনা উচিত, এটা একটা অথেন্টিক ওজিমোনো, এটা অ্যাটলিস্ট 1 মিলিয়ন ব্যারির সমান। দোকানদার অনেক চিন্তিত হয়ে যায় আর বলে ড্যামেট, আমি এটা বিক্রি করতে পারবো না, তোমরা যেটা ভাবছো এটা আসলেও সেরকম না। জোরো সোর্ডটা দেখতে থাকে আর বলে এই সোর্ডটা কার্সড। দোকানদার বলে তুমি কেমনে জানো? জোরো বলে জাস্ট বলতে পারি। দোকানদার বলে এই কেটেটসু সোর্ড গুলো অনেক বেশি সুপিরিয়র, কিন্তু এটা একদমই অভিশপ্ত। এর আগে এই সোর্ড যারা ইউজ করেছে প্রত্যেকটা ওনারই অভিশপ্ত হয়ে কোনো না কোনো ভাবে মরে গেছে, তাই কেউ এখন ভুলেও এই সোর্ডটা ধরে না। আর তুমি যদি এই সোর্ডটা কিনো তাহলে তুমিও মারা যাবা। জোরো সোর্ডটা দেখে বলে সাউন্ডস গ্রেট, আমি তাহলে এই সোর্ডটাই নিব। জোরো বলে দেখা যাক কে বেশি স্ট্রঙ্গার, এই সোর্ডের কার্স না আমার গুড লাক। ও সোর্ডটাকে উপরে ফিক্কা মারে আর নিজের হাত আগিয়ে দেয়। দোকানদার বলে থামো, তোমার হাত কেটে যাবে। সোর্ড পড়তে থাকে আর ঘুরতে ঘুরতে জোরোর হাত না কেটেই নিচে পড়ে যায়। জোরো বলে আমি এটা নিব। সবার যেন হাওয়া বের হয়ে যায়। জোরো তখন মেয়েটাকে বলে আরেকটা সোর্ড বের করতে, ও ভালোই সোর্ড চেনে। তখন দোকানদার বলে এই দাঁড়াও। দোকানদার ওর রুমে যায় আর ওর সামনে জোস একটা সোর্ড রাখে, যেটা ওর কাছে থাকা সব থেকে বেস্ট সোর্ড, যার নাম হলো রিও ওজুমোনো ওবিশিরি। জোরো বলে আমি তোমার আগে বলছি আমার কাছে তেমন টাকা নাই। দোকানদার বলে সমস্যা নাই, আমি এটা তোমাকে ফ্রিতে দিয়ে দিব যদি তুমি এটা নাও। তুমি কেটেটসু নিয়ে যেতে পারো, তুমি ডিজার্ভ করো এটা। বহুদিন পর কোন আসল সোর্সম্যানকে দেখছি, অবশ্যই তোমার অনেক ভালো গুড লাক আছে। আর জোরো পরে ওর 2টা নতুন সোর্ড পেয়ে যায় আর ওর 3টা সোর্ড কমপ্লিট হয়ে যায়।
দোকানদার বউ বলে, কিরে তুমি আমাদের দোকানের সব থেকে দামি সোর্টটাই দিয়ে দিলে। দোকানদার বলে, এই সোর্টটা একটা ট্রু সোর্সম্যান ডিজার্ভ করে। এতক্ষণ ওই মেয়েটা বলে, ওই লোকটা আসলে কে? এদিকে লুফি তো আকাশ থেকে পড়ে যে জায়গায় পড়েছিল সেখান থেকে ঘুমিয়ে গিয়েছিল এবং ঘুম থেকে উঠে আবার এক্সিকিউশন প্ল্যাটফর্ম খোঁজার সন্ধানে থাকে। এদিকে বাগি এবং ওর টিমরাও লুফিকে খুঁজে থাকে কিন্তু খুঁজে পায় না। কিন্তু পরে ওরা একে অপরের রাস্তায় চলে আসে এবং বাকি লুফিকে দেখে ফেলে। এদিকে ক্যাপ্টেন স্মোকার লুফির কথা বলতে থাকে, তখনই সেখানে সেই মেয়েটা চলে আসে আর স্মোকার বলে, তাশিগি কই ছিলে তুমি? আর তখন সেখানে সেই দুইটা সোলজার আসে যাকে জোরো মেরেছিল আর ওরা এসে বলে, এখানে রোরোনো জোরো ছিল, রোরোনো জোরো আমাদের উপর অ্যাটাক করছে। এদিকে লুফি দৌড়াতে থাকে আর বলে, এইবার আমি ডেফিনেটলি ওই প্ল্যাটফর্মের উপরে উঠবো এবং দেখবো যে গোল্ড রজার ওর মরার সময় কি দেখেছিল। তাশিগি আর স্মোকার লুফিকে ধরার ব্যাপারে কথা বলতে থাকে আর তখনই সেখানে একজন জবরদস্তি ঢুকে পড়ে, যে হলো ড্যাডি দ্য ফাদার, একটা বাউন্টি হান্টার যে কিছু ছোটখাটো ক্রিমিনালদের ধরে নিয়ে আসছে। ড্যাডি দ্য ফাদার নেভির একটা এলিট স্নাইপার ছিল। ড্যাডি দ্য ফাদার কিছু ক্রিমিনালদের নিয়ে আসে যাদের বাউন্টি মেলে বড় জোর 1 মিলিয়ন ব্যারি হবে, কিন্তু ও চাইলে সহজে আরো বড় বড় ক্রিমিনালদের ধরতে পারে, যার জন্য ওকে সমুদ্রে পাড়ি দেওয়া লাগবে। কিন্তু ও নিজের লাইফ রিস্কে দিতে চায় না, কারণ ওর কিছু হয়ে গেলে ওর মেয়ে ক্যারল রাস্তায় চলে আসবে। ড্যাডি দ্য ফাদার ওখান থেকে পরে চলে যায় আর স্মোকার ড্যাডি দ্য ফাদারের মেয়েকে আঙ্কেল হয়ে হাই জানায়। ড্যাডি দ্য ফাদার নেভি একটা এলিট স্নাইপার ছিল, কিন্তু এখন কেন যে একটা বাউন্টি হান্টার। অন্যদিকে জোরো নতুন সোর্ড গুলা দেখতে থাকে আর ওর সামনে লুফি চলে আসে। তখন ওখানে ড্যাডি দ্য ফাদার চলে আসে আর ওকে কিছু ক্রিমিনালসরা ঘিরে ফেলে। ড্যাডি দ্য ফাদার সহজে ওদেরকে হারিয়ে ফেলে। এদিকে উসব তো গ্র্যান্ড লাইনের প্রিপারেশনে অনেক কেনাকাটা করছে, কিন্তু পরে ওর মনে পড়ে যে একটা স্নাইপারের তো একটা ভালো গগলস লাগবে, তাই ও গগলস কিনতে চলে যায়। ও অনেক ভালো একটা গগলস দেখে কিন্তু টাকা দিতে যেও টাকা খুঁজে পায় না। ও যখনই ওর ব্যাগের থেকে ওর পার্স আনতে যায় তখন এখানে ছোট্ট একটা মেয়ে এসে ওই গগলস গুলো কিনে নিয়ে যায়, যার নাম ক্যারল থাকে। আর ও উসবকে গ্র্যান্ডপা বলে দৌড় দেয়। উসব তখন ওর কাছে দৌড়ে আসে আর বলে, এই ছোট্ট মেয়ে, আমি কোনো বুড়া লোক না, আমার তুমি কোনো ভাইয়া বলতে পারো। মেয়েটা বলে, কিন্তু তোমাকে দেখতে তো বুড়াদের মতোই। উসব চেতে যায় আর ওর কাছ থেকে গগলের ডিমান্ড করে। তখন মেয়েটা উসবকে থ্রেট দেয় যে আমার ফ্রেন্ডরা মেরিন আর তাদের দিয়ে আমি তোমাকে ভত্তা বানিয়ে দিব। উসব বলে, মেরিন? মেয়েটা বলে, হ্যাঁ, আর মেরিনের যে ক্যাপ্টেন আছে সে আমার ফ্যামিলি একটা ক্লোজ পার্সোনাল ফ্রেন্ড, যে আমার কিছুটা আঙ্কেলও। তখন উসব ভাব নিতে থাকে যে আমিও হলাম একটা ক্যাপ্টেন, আমি আরলং পার্ককে ধ্বংস করছি, আমার চারপাশে শত শত ফিশম্যান ছিল কিন্তু সবাইকে আমি হারাইছি, ক্যাপ্টেন উসব, আর এখন আমার মাথায় 30 মিলিয়ন ব্যারির বাউন্টি আছে, তো মেরিনদের দিয়ে আমি ভয় পাই না। মেয়েটা বলে, ও 30 মিলিয়ন ব্যারি। মেয়েটা তখনই পিছন দিয়ে ওর বাবাকে ডাক দেয়, পাপা, আর ওর বাবার কাছে চলে যায়, যে থাকে ড্যাডি দ্য ফাদার। আর মেয়েটা ওকে ওই গগলসটা গিফট করে আর বলে, হ্যাপি বার্থডে পাপা। ড্যাডি দ্য ফাদার বুঝে ওঠে না যে কি করবে আর ওকে আদর করতে থাকে, কিন্তু তখন ওই মেয়েটা ওর পাপাকে বলে যে, কিন্তু পাপা, ওই ডার্টি ওল্ড ম্যান আমাকে ভয় দেখাচ্ছে এবং আমার কাছ থেকে তোমার এই গিফটটা ছিনিয়ে নিতে যাচ্ছে। ড্যাডি দ্য ফাদার তখনই উসবের দিকে তাকায়। পরে মেয়েটা ড্যাডি দ্য ফাদারকে এটাও বলে যে এই বুড়া বেটার মাথায় 30 মিলিয়ন ব্যারির বাউন্টি আছে। ড্যাডি দ্য ফাদার বাউন্টির পোস্টার দেখতে থাকে আর দেখতে দেখতে খুঁজে পায় লুফির বাউন্টি পোস্টার। উসব বলে, এটা আমি না, আমি শুধু অ্যাক্ট করতেছিলাম। আর ও ঘুরে পালাতে যায়। তখনই ড্যাডি দ্য ফাদার বলে, এটা তো তুমি, এই যে পিছনে নিচে। তখন উসব ড্যাডি দ্য ফাদারকে ভয় দেখাতে থাকে যে তুমি যদি আমার কিছু করো তাহলে আমার ক্যাপ্টেন তোমাদের ছাড়বে না। সে অনেক ডেঞ্জারাস, ক্রুল, সোললেস ডিমন, যে একদম জাহান্নাম থেকে আসছে। তুমি কল্পনাও করতে পারো না সে তোমার কি করতে পারে। আর তোমার তো একটা মেয়েও আছে, তোর নিজের জান রিস্কে কেন দিবা? ড্যাডি দ্য ফাদার বলে, ইউ আর রাইট, এটা আসলে ওয়ার্থ ইট না। ও বলে, 30 মিলিয়ন ব্যারি বাউন্টি যার মাথায় আছে সে আসলে কোনো নর্মাল লোক হবে না। মেয়েটা বলে, পাপা তুমি পিছে ছড়ে যেতে পারো না, তুমি তো স্ট্রংগেস্ট ম্যান। পাপা বলে, ডার্লিং, আমার কাউকে প্রুফ করার দরকার নাই, আমাদের দুজনে ভালো মতো জীবন কাটানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করতে পারলে আমি খুশি। যতক্ষণ তুমি ভাবো যে আমি গ্রেটেস্ট, সেটাই আমার জন্য অনেক। উসব মনে মনে বলে, আমি এর এত সহজে ভয় ভয় দিছি? তখনই পরে উসব ফ্লেক্স করতে যায়। উসব তখনই ড্যাডি দ্য ফাদারকে বোকাচোদা বলে আর ওর কাছে গগলস এর ডিমান্ড করে। ড্যাডি দ্য ফাদার বলে, ঠিক আছে ফাইন, তুমি যদি এত এটার মতো ইন্টারেস্টেড হও তাহলে জেন্টলম্যানের মতো ডিসাইড করা যাক। ড্যাডি দ্য ফাদার উসবকে একটা পিস্তল দেয় আর ডুয়েলের কথা বলে। উসব বলে, ঠিক আছে, আমি এটা ম্যানেজ করতে পারবো। যদি উসব দিতে তাহলে গগলস উসবের। ড্যাডি দ্য ফাদার ওর গানস বের করে আর উসব দেখতেই ঘাবড়ায় যায়, যেখানে প্রায় 30টার মতো পিস্তলস থাকে।
থাকে, যেটা সবাই জানে যে এতগুলো পিস্তল ড্যাডি দ্য ফাদার ইউজ করে। চারপাশে লোক জড়ো হয়ে যায়, কারণ ড্যাডি দ্য ফাদারকে একজন ডুলে চ্যালেঞ্জ করেছে। নামি এদিকে বলতে থাকে, ড্যাডি দ্য ফাদার এ পর্যন্ত বাউন্টি হান্টারের হিস্ট্রিতে বেস্ট গানস্লিঙ্গার, আরও আজ পর্যন্ত একটা ডুলও হারে নাই, তো কোন বোকাচোদা এরা চ্যালেঞ্জ করতে গেছে। নামি এসে দেখে ও এই বোকাচোদা। উসব বুঝে ওঠে না যে কি হচ্ছে। নাই বলে, উসব তুমি কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? উসব আরো ঘাবড়ে যায়। রুল সিম্পল, 10 কদম হাঁটবে, দেন ফায়ার করবে। ক্যারল স্টেপ গোনা শুরু করে দেয়, আর ওরা এক এক কদম করে আগাতে থাকে। উসব বুঝতে পারে যে ও কোনোভাবে এটা হারাতে পারবে না, আর ও এত কম বয়সে মরে যাবে। ওর অ্যাডভেঞ্চার মাত্রই শুরু হইলে আর ও মরে যাবে। উসব তখন ওখানে একটা স্মোক স্ক্রিন মারে আর ওখান থেকে পালাতে যায়, কিন্তু ড্যাডি দ্য ফাদার শুট করে। যেই শুটের আওয়াজে উসব থেমে যায়। আশেপাশের লোকরা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়, যে কিরকম একটা ভিতর ডিম। ক্যারল বলে, তুমি কি করতেছো? একটা ডিউলের সময় চিটিং করতেছো? তোমার লজ্জা হওয়া উচিত। উসব ঘুরে বলে, আমি সরি, আমি অনেক ভয় পাচ্ছিলাম, আমি কোনোভাবে তোমাকে হারাতে পারবো না, আমাকে তুমি অনেক সহজেই মেরে ফেলবা, প্লিজ আমাকে মেরো না, তুমি আমাকে চাইলেই ছেড়ে দিতে পারো। ড্যাডি দ্য ফাদার বন্দুক তাক করে, তখন নামি উসবের সামনে চলে আসে। উসব খুশি হয়ে যায়। ড্যাডি দ্য ফাদার তখন বলে যে তুমি এখন একটা মেয়ের পিছে আশ্রয় নিবা। তখন উসব নামিকে ধাক্কা দিয়ে সরা দেয় আর বলে, আমি আমাকে এই মুসিবতে আনছি আর আমি এটা ফেস করব। নামি বলে, উসব। উসব বলে, নামি তুমি এখানে এসো না। ড্যাডি দ্য ফাদার উসবের নাম শুনতেই চমকে ওঠে আর বলে, ও কি তোমাকে উসব বললো? হতে পারে না, তুমি কি কখনো ইয়াসব যে রেড হেয়ার শ্যাংস এর পার্টির সদস্য একে চিনো? উসব বলে, ইয়াসব? ওইটা আমার বাপের নাম। ওয়েট, তুমি কি আমার বাপের ফ্রেন্ড ছেলে? ড্যাডি দ্য ফাদার বলে, তাহলে তুমি ওর ছেলে। ড্যাডি দ্য ফাদার বলে, আমি তোমার বাবার সাথে দেখা করছিলাম, আর সেই দিনের কথা আমি আজ পর্যন্ত কাউকে বলি নাই, যা আমি এখন বলতেছি। আমরা যেই দিনে দেখা করছিলাম সেটা আজকের দিনের মতোই ছিল। তখন আমার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ইয়াসব আর ড্যাডি দ্য ফাদারের মধ্যে একটা ডুয়েল হচ্ছে। দুজনে একে অপরকে গুলি মারে, যেখানে ইয়াসবের হাতে লাগে, কিন্তু ড্যাডি দ্য ফাদার ভালোই ইনজুর্ড হয়ে পড়ে যায়। যেখানে ড্যাডি দ্য ফাদার মেরিনের মধ্যে বেস্ট স্নাইপার ছিল। আশেপাশের সবাই ইয়াসবকে ড্যাডি দ্য ফাদারকে মেরে ফেলতে বলে। ড্যাডি দ্য ফাদার ইয়াসবকে বলে যে প্লিজ আমাকে ফিনিশ করো, আমার বেঁচে থাকা আর কোনো রিজন নাই। ইয়াসব তখন একটা জিনিস লক্ষ্য করে আর ওর কাছে এসে ওর লকেটটা টান মারে, যেখানে লকেটের মধ্যে ওর মেয়ের ছবি থাকে। আর ও সারপ্রাইজড হয় যে একটা মেরিন নিজের মেয়ের ছবি ট্রেজারের মতো নিজের বুকে কিভাবে রেখেছে। ইয়াসব আর ড্যাডি দ্য ফাদার, যার নাম তখন ড্যাডি দ্য মাস্টারসন ছিল, তাকে মারে না। ইয়াসব তখন ওকে নিজের ফ্যামিলির কথা বলে, যেখানে ও নিজের ছেলে উসবের কথা বলে, যাকে ও তখন ছেড়ে দিয়ে সমুদ্রে চলে এসেছিল যখন ও মাত্র হাঁটা শুরু করে। ড্যাডি মাস্টারসন জিজ্ঞাসা করে, কেন তুমি ওকে ভালোবাসতে না? ইয়াসব বলে, তেমন কিছু না, আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি অন্য একটা জিনিস আছে যেটাকে আমি আরো বেশি ভালোবাসতাম। সমুদ্র আমাকে ডাকছিল। ইয়াসব দাঁড়ায় যায় আর বলে, আমার ছেলের জন্য কিছু করার হয়তো টাইম চলে গেছে, কিন্তু তুমি, যার একটা মেয়ে আছে, সে নিজের বাবা তার পাশে থাক এটা ডিজার্ভ করে, কখনো ওকে ছেড়ে যেও না। দেখো কে কি বলতেছে। ড্যাডি মাস্টারসন চিল্লায় বলে, আমি ডুল হেরে গেছি ইয়াসব, তুমি এভাবে যেতে পারো না। তখন ইয়াসব বলে, তোমার মেরিনরা হয়তো সবসময় রুল ফলো করো এবং সেই অনুযায়ী চলো, কিন্তু এটাই তোমাকে আর আমার মধ্যে পার্থক্য আনে, কারণ আমি একটা পাইরেট, আমি যা ইচ্ছা করতে পারি, যখন ইচ্ছা করতে পারি। আর বিদায় জানায়। তখন আমি বলে, তো এই জন্য তুমি মেরিন ছেড়ে দিয়েছো এবং একটা বাউন্টি হান্টার হয়ে গেছো, সবকিছু এখন সেন্স বানাচ্ছে। ক্যারল বলতে থাকে, পাপা না, বলো তোমাকে একজন পাইরেট তোমার জান ভিক্ষা দেয় নাই, তুমি তাকে হারাইছো তাই না? নামি বলে, ওয়াও উসব, তোমার বাপে তো চমৎকার, সে ড্যাডি দ্য ফাদারকে হারাইছে আর সে তোমাকে ভুলেও নাই। সে সমুদ্রে এত বছর ধরে ঘুরে বেড়ালেও তার ছোট বাচ্চাকে তার ঠিকই মনে আছে। উসবের চোখে তখন পানি চলে আসে আর ও বলে যে ও বুঝতে পারছে যে ড্যাডি দ্য ফাদার ওকে কেন এই স্টোরিটা শোনাইছে। ও এটা বলছে যেন ওর বাবার মতো হতে পারে। ড্যাডি দ্য ফাদার নিজের লজ্জার ব্যাপারটা সামনে আনছে, যেটার ও কোনো কেয়ার করে নাই, যেখানে বেশিরভাগ লোক নিজের হারার স্টোরিটা মাটি চাপা দিবে এবং কাউকে কখনো বলবে না, কিন্তু তুমি কোনো কিছুকে ভয় করো না, ইভেন লজ্জাকেও। একটা ভীতু কখনোই সেটা করবে না যেটা তুমি করছো। ওসব বলে, ক্যারল, তোমার বাবা একটা ব্রেভেস্ট ম্যান অ্যালাইভ। সেই সব লোক যারা অনেক বেশি স্ট্রং তাদেরকে সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু যারা অন্যের জন্য নিজের সম্মানের বাজি রাখে তারা লাখে একজন। আমি যদি তোমার বাবার করুণাকে একসেপ্ট করি তাহলে এটা আরো বেশি লজ্জাজনক হবে। আমার কাছে একটাই চয়েস আছে, আর সেটা হলো আমার মৃত্যুর মোকাবেলা করা। আমাকে আরো একটা চান্স দাও, আমাকে প্রমাণ করতে হবে যে আমি কোনো ভীতু না, একটা জীবন এবং মৃত্যুর ফাইট। ড্যাডি দ্য ফাদার বলে, ঠিক আছে, নিজের ওয়েপেন রেডি করো, এটা আমাদের ফাইনাল ডুয়েল হবে। ড্যাডি দ্য ফাদার পরে বলে, তোমাকে ওয়েদার ভেইনের উপরে অ্যাটাক করতে হবে আর ওর উপর বন্দুক তাক করে যদি
উসব মিস করে তাহলে ও উসবকে গুলি মেরে দিবে। উসব রেডি হয়ে যায়। তো এই শটটার উপরে ডিপেন্ড করবে যে উসব সম্মানের সাথে বাঁচবে কি মরবে। ক্যারল বলো পারবে না, কোনোভাবে একটা স্লিং শট দিয়ে এত দূরে মারতে পারবে না। উসব ওর স্লিং শট তাক করে, ক্যারলও ওর দিকে তাকিয়ে থাকে আর উসব শট মেরে দেয়, যেখানে ওরা দেখে উসব মিস করে দিয়েছে। ক্যারল ড্যাডিডা ফাদারকে বলে প্লিজ ওকে মেরো না, কিন্তু ড্যাডিডা ফাদার হা করে থাকে, কারণ ও উসবকে মারতে পারবে না, কারণ উসব ওই ওয়েদার ভেইনের একদম ক্রাউনের মাঝখানে মারছে। ড্যাডিডা ফাদার বলে তোমার শট তোমার বাবার মতো অনেক ভালো এবং তুমি অনেক ব্রেভ, তোমার বাবার তোমার উপর অনেক গর্ব হবে। গ্র্যান্ড লাইনে যাও, তুমি তোমার বাবাকে ওখানেই পাবা। তার ছেলে কি হয়েছে সেটা সে দেখা রিজার্ভ করে। ক্যারল উসবকে পরে ওই গগলস টেনে দেয় আর বলে তুমি ভালোই শট মারছো বুড়া দাদু, আর বিদায় জানায়। নামি তখন বলে যেখানে মানুষরা বলে ড্যাডির ফাদার মেরিনের বাণিজ্য ডুবিয়েছে, সেখানে আমরা তো আসলে রিয়েল স্টোরিটা জানি। উসব তখন বলে আমার বাবা আমাকে একদিন একটা ট্রু ওয়ারিয়র হিসেবে দেখবে, আমি ড্যাডির ফাদারের মতো ব্রেভ হব আর আমি আমার বাবাকে গর্বিত করব। অন্যদিকে সানজিকে একজন ডাকে আর বলে সানজি আমি তোমাকে ফাইনালি 10 বছর পর খুঁজে পেয়েছি। সুন্দর মেয়েটা দুটো চামচা বের হয়ে তখন বলে বিহল পৃথিবীর সেরা কুক কারমেন। সানজি তো আবার রোমিও হয়ে লুচ্চামি করতে থাকে আর একটা সুন্দর মেয়ে যে ওকে খুঁজতেছে এটা শুনে ও কারমিনের হাত ধরে চুম্মা দিতে যায়। কারমিন তখন সানজিকে ফ্রাই প্যান দিয়ে বাড়ি মেরে দেয়। কারমিনের চেলাপেলা পরে সানজিকে কিছু কুকসদের ছবি দেয়, যেখানে ওরা বলে এরা হলো পুরো ইস্ট ব্লুয়ের সব থেকে ফেমাস বাবুর্চি আর গ্রেট কারমিন প্রত্যেকটা বাবুর্চিকে কম্পিটিশনে হারাইছে। ও একের পর একটা ইস্ট ব্লুয়ের প্রত্যেকটা ফেমাস কুকদের হারায়, কিন্তু একবার একজনকে হারানোর সময় ও একটা নিউজ পেপারে একটা আর্টিকেল খুঁজে পায় যেখানে বার্টিয়ার ফেমাস শো শেফ সানজিকে দেখানো হয়। হেরে যাওয়া বাবুর্চি বলে যে সে সানজির হাতের খাবার খেয়েছে আর সানজি পুরা ইস্ট ব্লুয়ের মধ্যে সব থেকে বেস্ট শেফ। সে সানজির মতো এরকম এক্সেপশনাল বাবুর্চি কখনো দেখে নাই। আর তারপর থেকে 10 বছর ধরে কারমিন সানজিকে খুঁজছে, যেখানে ওর চেলাপেলা বলে অ্যাকচুয়ালি এটা 10 দিন। কারমিন তখন সানজিকে ওই দিন হওয়া ওই জায়গার মার্কেটে কুকিং কম্পিটিশনে চ্যালেঞ্জ করে আর এ বলে খুশিতে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে পরে ও মাথায় ঘুরে যায় আর ওর চেলাপেলা ওকে নিয়ে যায়। সানজিকে তখনও জিজ্ঞাসা করে তুমি কি কম্পিটিশন লড়বা? সানজি বলে না। তখন অন্যদিকে একটা রেস্টুরেন্টে বাগির ক্রুকে দেখানো হয় যারা খাবার খাচ্ছে। মৌজি বাগিকে জিজ্ঞাসা করে যে আমরা এরকম কাপড় পরে আছি কেন, যেন একদম আন্ডার কভার হয়ে আছে। বাগি বলে এই শহরে স্মোকার নামে একটা মেরিন আছে যার কাছে যদি ধরা খেয়ে যায় তাহলে লুফির সাথে আমার রিভেঞ্জ নেওয়া হবে না, তাই লুফিরে খুঁজে পাওয়া পর্যন্ত আমাকে লুকায় থাকতে হবে। তখনই দেখানো হয় লুফি আর জোরোকে যারা পাশের টেবিলেই খাচ্ছিল। ওরা দুজনেই তো একদম পেট ভরে খায়। জোরো বলে আমার অনেক ভালোই ক্ষুধা লাগছিল, ভালোই হয়েছে তোমার সাথে আমার দেখা হয়েছে, আমার কাছে তো মানিয়ে ছিল না। লুফি বলে আমার কাছে কোনো মানি নাই। জোরো শক্ট হয়ে যায়, ওরা বুঝে ওঠে না যে ওরা কি করবে। অন্যদিকে বাগি ওর টেবিলে এটা বলে বাড়ি মারতে থাকে যে ও স্ট্র হ্যাটকে কতটা বেশি ঘৃণা করে আর ওরা পাইলেই যে একদম ভত্তা করে ফেলবে। আর টেবিলে বাড়ি মারতে মারতেই বাগির টেবিলে যে বেরির পাউচ ছিল সেটা উড়ে যেয়ে লুফির কাছে যায়। লুফি তো খুশি হয়ে যায়। লুফি মনে করে পাশের টেবিলের লোক ওদের খাবারের বিলের মানি দিয়েছে, তাই থ্যাঙ্কস জানায় আর ওখান থেকে জোরো আর লুফি চলে যায়। তখনই বাগির মনে হয় আরে এই ভয়েসটা তো চেনা চেনা লাগতেছে। ওরা বুঝতে পারে এটা লুফির ভয়েস আর তখনই লুফিকে ধরার জন্য সাথে সাথে দৌড় দেয়। অন্যদিকে সানজি মার্কেটে চলে আসে, যেখানে আসার পর অনেক ভালো ভালো মাছ দেখতে পারে। সানজি এখানে এমন এমন মাছ দেখতে পারে যেগুলা ইস্ট ব্লুতে পাওয়া যায় না। ও প্রথমে ওয়েস্ট ব্লুর একটা মাছ দেখে, ওরে এক জায়গায় অনেক ভিড় হয়ে যায় যেখানে বিশাল বড় একটা মাছ থাকে যার নাম থাকে এলিফ্যান্ট ব্লুফিন টুনা ফিশ। আর এই মাছ সচরাচর ইস্ট ব্লুতে পাওয়া যায় না, এটা বেশিরভাগ সময় সাউথ ব্লুতেই পাওয়া যায়। আর সানজির এই মাছটা দেখতে ওর একটা স্মৃতি মনে পড়ে যায়, যেখানে একটা মাছের বইয়ে রিসার্চ করছিল আর বিভিন্ন রকমের মাছ দেখছিল, সেখানে ওই মাছটা দেখেছিল। ছোট্ট সানজির ফেলোশেফরা এই মাছ নিয়ে কথা বলতে থাকে। সানজি তখন জিজ্ঞাসা করে তোমরা কি এটা কখনো দেখেছো? তখন ওরা বলে না, এই মাছটা সাউথ ব্লুতে পাওয়া যায় আর এটাকে ইস্ট ব্লুতে তুমি কখনোই তেমন পাবা না, যদি না তুমি অল ব্লু খুঁজে পাও। ওরা আবার হাসে থাকে যে অল ব্লু, এটা তো একদম অসম্ভব। সানজি তখন জিজ্ঞাসা করে আমাকে অল ব্লু সম্পর্কে বলো। ওর ফেলোশেফরা বলে এটা একটা লেজেন্ডারি সি যেখানে সকল সমুদ্রের মাছ একসাথে সাঁতরায়। তখন আরেকজন বলে সাবধানে, তুমি যা বলবো সানজি কিন্তু সবই বিশ্বাস করে ফেলবে। সানজি তখন জিজ্ঞাসা করে অল ব্লুটা কোথায়? তখন ওরা বলে এটা একটা জোক সানজি, অল ব্লু বলতে আসলে কিছু নাই, এটা একটা মিথ। এখান থেকে সানজির অল ব্লুর কথা আবার মনে পড়ে যায়। সানজি তখন এই মাছওয়ালাদের বলে এই দাঁড়াও, এই মাছের দাম কত? এটা আমার কাছে বিক্রি করে, আমার কাছে মানি আছে, আমাকে
আমাকে এটা কিনতে দাও। তখন মাছওয়ালা বলে আই এম সরি, এটা আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না, এই মাছটা আজকে হওয়া টুর্নামেন্টের গ্র্যান্ড প্রাইজ। তখন ওরা বলে আজকে এই মার্কেটে ইস্ট ব্লু এর বাৎসরিক কুকিং কন্টেস্ট, তাই পুরো ইস্ট ব্লু এর মধ্যে বাবুর্চিরা এসে একে অপরের সাথে লড়াই করবে, আর এই মাছটা উইনারকে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দেওয়া হবে। যে কোনো চ্যাম্পিয়ন বাবুর্চি এটা পেয়ে অনেক সম্মানিত হবে। যদি তুমি এই মাছটা চাও তাহলে তোমার কন্টেস্টে যাওয়া উচিত, তুমি হয়তো একটা বাবুর্চি তাই না? সানজি তখন কুকিং কন্টেস্টে যাওয়ার কথা ভাবে, পরে আবার মনে পড়ে যে ওরা তো একটা সুন্দর মেয়ে আজকে কুকিং কন্টেস্টে চ্যালেঞ্জ করেছিল। পরবর্তীতে কুকিং কন্টেস্ট স্টার্ট হয়, যেখানে অনেক বড় একটা ক্রাউড তৈরি হয়ে যায়। তখনই সানজিকে কার্মিন এসে টন্ট করে। সানজি তখনই কার্মিনের হাত ধরে বলে ও কার্মিন, তোমাকে আবার দেখে ভালো লাগলো, আর কার্মিনের হাতে চুমাইতে যায়। তখনই কার্মিন সানজিকে আবার ফ্রাই প্যান দিয়ে বাড়ি মেরে দেয়। নামি আর উসব তখন সানজিকে লক্ষ্য করে। উসব সানজিকে চিল্লায় চিল্লায় ডাকে। সানজি তখন নামিকে লক্ষ্য করে দৌড় দেয়। উসব তখন সানজিকে জিজ্ঞাসা করে যে তুমি হঠাৎ করে কুকিং কন্টেস্টে কি করতেছো? তখন সানজি বলে উসব তুমি এখানে কখন আসলে? উসব চেতে যায় বলে শালা আমি তো তোরে ডাকলাম। পরবর্তীতে কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। সানজি আর কার্মিন পরপর একের পর এক শেফসের হাতেই থাকে, আর অবশেষে ওরা দুজনই ফাইনালে চলে যায়, যেখানে ওরা একে অপরকে ফেস করবে। কার্মিন রেডি হয়ে যায়, এদিকে সানজিও কিছুটা রেডি। কার্মিন রান্না শুরু করে দেয়, আর এদিকে ওর ছেলেপেলারা ওকে চিয়ার করতে থাকে। অন্যদিকে সানজি ওর এক্সেপশনাল স্কিলস দেখায়, যেখানে সানজিকে কুকিং এর সময় অনেক বেশি ফোকাস দেখা যায়। সানজির মাথায় তখন ওর ছোটবেলার কথাগুলো ভাসতে থাকে। ছোট্ট সানজি ছোটবেলায় পরবর্তীতে বলতে থাকতো আমি জানি এটা সত্যি, অল ব্লু আসলেই আছে। অন্যান্য শেফসরা সানজিকে থামতে বলে, ওরা বলে অল ব্লু বলতে আসলে কিছু নাই। সানজি বলতে থাকে আমি জানি থিওরিটিক্যালি অল ব্লু এক্সিস্ট করা প্রায় অলমোস্ট ইম্পসিবল হতে পারে। নর্থ ব্লু, সাউথ ব্লু, ইস্ট ব্লু, ওয়েস্ট ব্লু এগুলা আলাদা আলাদা সমুদ্র, কারণ রেড লাইন কন্টিনেন্ট নর্থ থেকে সাউথে গিয়ে সমুদ্রকে ভাগ করেছে, আর গ্র্যান্ড লাইনের কারেন্ট ওয়েস্ট থেকে ইস্টে যে সমুদ্রগুলোকে ভাগ করেছে। এমন একটা জায়গা যেখানে সকল সমুদ্রের মাছ একসাথে পাওয়া যায়, এটা আসলে ইম্পসিবলই হওয়ার কথা, কিন্তু আমি জানি এটা আছে, এটা থাকতেই হবে, না হলে ওয়েস্ট ব্লু এর মাছ আবার এই এলিফ্যান্ট ব্লু ফিন টুনা যেটা সাউথ ব্লু এর মাছ সেটা ইস্ট ব্লুতে কিভাবে আসলো? ওই বুড়া বেটা জ্যাফ যে স্টোরিগুলো বলতো তা অবশ্যই সত্যি হবে। আমার আর কোনো চয়েস নাই, আমাকে এটা গ্র্যান্ড লাইনে খুঁজতেই হবে। আমার কোনো যায় আসে না যত সময় লাগুক না কেন, আমি এটা খুঁজে বের করব। লেজেন্ডারি সি, দি অল ব্লু। সানজির রান্না অলমোস্ট শেষ হয়ে যায়। এদিকে কার্মিন ওর খাবার রেডি করে ফেলে। দুজনেরই খাবার পরবর্তী রেডি হয়ে যায়, আর ওরা টেবিলে সার্ভ করে। কম্পিটিশন এখন প্রায় অলমোস্ট শেষের দিকে, আর জাজেসরা এখন উইনারের নাম নেবে। এই বছরের কুকিং কম্পিটিশনের উইনার হলো সান। আর এই বলতেই কার্মিন চিল্লায় ওঠে আর বলে ওয়েট। কার্মিন সানজির কাছে যায় আর বলে আমি নিজেকে মাফ করতে পারবো না, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি ভাবছিলাম যে আমি তোমাকে হারাতে পারবো, আর কাঁদতে থাকে। কার্মিন বলে তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে রান্না করতে দেখতাম, তুমি কুকিং এর প্রতি যেরকম প্যাশনেট ছিলে সেটা দেখে আমার অনেক বেশি অ্যাডমায়ার হতো এবং নিজের প্রতি রিসেন্টফুল। আমি এত বছর ধরে অনেক ট্রেন করেছি যাতে করে আমি তোমাকে খুঁজে দেখাতে পারি যে আমি কি শিখেছি, কিন্তু এত বছরে শুধু আমি না তুমি আরো বেশি ভালো হয়েছ। আমি জানি না কি আমাকে এটা ভাবাইছে যে আমি তোমাকে হারাতে পারবো। সত্যি হলো তুমি আমাকে হারিয়েছো ফেয়ার এন্ড স্কোয়ার, তুমি পুরা ইস্ট ব্লু এর মধ্যে নাম্বার 1 কুক। জাজেসরাও আর কিছু বলে না, কারণ কার্মিন নিজে উইনার অ্যানাউন্স করে দিয়েছে। সানজি তখন দাঁড়িয়ে যায় আর বলে কার্মিন এটা আমাকে এখন পর্যন্ত কারো দেওয়া সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট ছিল, আমি অনেক খুশি, আমি তোমাকে কিস করব। আর তখন ওর ছেলে এসে ওর মুখে আবার ফ্রাই প্যান দিয়ে বাড়ি মেরে দেয়। কার্মিন তখন বলে আমি আজকের রাউন্ড ফরফিট করতেছি, কিন্তু পরবর্তীতে আবার দেখা হলে রেডি থেকো, আমি তোমার কাছে এর পরের বার হারবো না। সানজি বলে যদি চ্যালেঞ্জ তোমার কাছ থেকে হয় তাহলে আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। আর কুকিং কম্পিটিশন শেষ হয়ে যায়, আর সানজির নাম আবার অ্যানাউন্স করা হয়, দ্য উইনার ইজ সানজি। পরে ওরা ওখান থেকে চলে আসে, যেখানে উসব আর সানজি ওই বড় মাছটা কাঁধে করে নিয়ে আসতে থাকে। নামি তখনই দাঁড়া যায় আর আকাশের দিকে তাকায়। উসব বলে কি হয়েছে নামি? নামি বলে বাতাস, জলদি বৃষ্টি হতে যাবে। উসব বলে কিন্তু এখন তো ওয়েদার কতটা ভালো। নামি বলে আমি শিওর, জলদি করো। এদিকে লুফির স্ট্র হেড বাতাসে উড়ে যায়। লুফি ওর টুপির পিছে দৌড় দেয় আর জোরও পরে আবার হারা যায়। লুফি
ওর স্ট্র হ্যাট আবার ফিরে পায় আর তখনই দেখে ওর সামনে এক্সিকিউশন প্ল্যাটফর্ম। বাগির ক্রুরা লুফিকে খুঁজে পায়। স্মোকারও জানতে পারে যে লুফি আবার এক্সিকিউশন প্ল্যাটফর্মের ওখানে আসছে, যেখানে একটা নেভি সোলজার ওকে সেটা জানায়। বাগি ওর ক্রু নিয়ে এক্সিকিউশন প্ল্যাটফর্মের দিকে রওনা হয়। স্মোকারও বের হয়ে যায় আর ওই হট মেয়েটাও এক্সিকিউশন প্ল্যাটফর্মের দিকে যেতে থাকে। আর লুফি এক্সিকিউশন প্ল্যাটফর্মের উপর উঠে পড়ে আর বলতে থাকে, ওহো, তো কিং অফ দ্য পাইরেট যখন মারা গিয়েছিল তখন এই সিনটা দেখেছিল। হা হা। তখন আশেপাশে সব লোকরা বলে, এই বেটা কি করতেছে এনে? মাইক দিয়ে তখন পুলিশম্যান বলে, এই তুমি মানে কি করতেছো? ওইখান থেকে এখনই নিচে নামো। লুফি বলে, কিন্তু কেন? পুলিশম্যান তখন বলে, তুমি এক্সিকিউশন প্ল্যাটফর্মের উপর দাঁড়ায় আছো, যেটা ওয়ার্ল্ড গভর্নমেন্টের সম্পত্তি, এখনই নিচে নামো। লুফি তখন বলে, ঠিক আছে আমি নিচে আসবো, কিন্তু তোমাকে প্রথমে সেই ম্যাজিক্যাল ওয়ার্ডটা বলতে হবে আর হাসতেও হবে। পুলিশম্যান বলে, আমি কোনো খেলতেছি না, এখনই নিচে নামো, নাহলে তোমাকে আমি অ্যারেস্ট করবো। তখনই সেই হট মেয়েটা পুলিশম্যানকে ওর আয়রন ক্লাব দিয়ে বাড়ি মেরে দেয় আর লুফিকে বলে, লং টাইম নো সি লুফি, আমি তোমাকে অনেকদিন ধরে খুঁজতেছি। লুফি বুঝে ওঠে না যে এটা কে। হট মেয়েটা বলে, রুড হয়েও না, তুমি কি আমার ফেস ভুলে গেছো? আশেপাশে সব লোকরা ওই হট মেয়েটাকে দেখে তখন পাগল হতে থাকে। লুফি বলে, ভুলে গেছি, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমার তো তোমার সাথে কখনো দেখাই হয় নাই, কে তুমি? মেয়েটা বলে, আমি তোমাকে কখনোই ভুলবো না, তুমি সেই প্রথম মানুষ যে আমার উপর আঘাত এনেছ। লুফি বলে, কি? আমি তোমার কখনো মারি নাই। হট মেয়েটা ওর পেট বুলাতে থাকে আর বলতে থাকে, তুমি যখন তোমার প্যাশনেট হাত দিয়ে আমাকে আঘাত এনেছিলে তখন সেটা ভালোই লেগেছিল। মেয়েটা তখন সবাইকে জিজ্ঞাসা করে, পুরা ইস্ট ব্লু এর মধ্যে সব থেকে সুন্দর জিনিস কি? সবাই বলে, তুমি। আর মেয়েটা তখন নিজের প্রশংসা করতে থাকে। লুফি কিছুই বুঝে ওঠে না যে কি হইতেছে। মেয়েটা বলে, এই ইস্ট ব্লুতে এমন কেউ নাই যে আমার রূপে মুগ্ধ হবে না, কিন্তু আমি স্ট্রং ম্যান প্রেফার করি তোমার মতো। আমি তোমাকে সম্পূর্ণ আমার বানায় ফেলবো লুফি, জাস্ট ওয়েট। লুফি বলে, ওয়াকথু, তুমি আসলে কে? মেয়েটা বলে, তুমি এখনো আমাকে চিনো নাই? তখন আশেপাশে আরো পুলিশম্যান চলে আসে আর ওই মেয়েটাকে অ্যারেস্ট করতে যায়, কারণ একটা পুলিশম্যানকে মারছে। কিন্তু ওই মেয়েটা আবার জিজ্ঞাসা করে, তোমরা কাকে অ্যারেস্ট করবা? আর মেয়েটার বিউটিতে মুগ্ধ হয়ে ওরাও যেন পাগল হতে থাকে। তখনই ওই জায়গার ফাউন্টেনে যেন একটা ক্যানন বম পড়ে। বিস্ফোরণে ছিটে আসা ধ্বংসাবশেষ যখন ওই মেয়েটার দিকে আসে তখন ওই মেয়েটার গায়ে লাগতেই যেন পিছলা খেয়ে অন্যদিকে চলে যায়। দেখা যায় বাগির গ্রুপকে। মেয়েটা বলে, এটা অনেক ডেঞ্জারাস ছিল। বাগি বলে, আমি ফ্ল্যাশলি সরি, কিন্তু তোমার স্মুথ স্কিন অবশ্যই কোনো আঘাত পেত না। পেয়ারেস্ট আলভিদা। লুফি তখন বলে, আলভিডা? আর ওর কথা মনে করতে থাকে। তখনও বলে, আমি তো আলভিডার দেখতেছি না। তখন ওই মেয়েটা চিল্লায় বলে, আরে আমি আলভিডা। লুফি বলে, তুমি কি শিওর? কারণ আমার মনে হয় না ওটা তুমি। তখন ওই মেয়েটা বলে, হয়তো আমি আসলে সেই ফ্রুটটা খাওয়ার পর চেঞ্জ হয়ে গেছি, যার নাম হলো স্মুথ স্মুথ ফ্রুট। কোনো অ্যাটাকে আমি আঘাতপ্রাপ্ত হই না, কারণ সকল ইনকামিং অ্যাটাক গুলো স্লাইড হয়ে চলে যায়। আর বলে, আনফর্চুনেটলি এই ফ্রুটের সাইড ইফেক্টে আমার অলরেডি সুন্দর চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেছে এবং দেহের গঠনও চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এখনো লুফিকে খুঁজছিল, তাই ও এমন একজনের সাথে হাত মিলাইছে যেখানে ওদের দুজনের গোলই সেম। আর তখনই বাগিওর আর ক্রু নিজের ক্লোক খুলে ফেলে আর নিজেদের রিভিল করে। তখন লুফি বলে, তোমার নাম কি জানিয়েছিল? বাগি, বুগি, বিহি, ব্যাগি। ও হ্যাঁ, মনে পড়ছে, বাফুন। বাগি চেতে যায় আর তখন আশেপাশের লোকরা বাগিকে দেখে এদিক ওদিক দৌড় দিতে যায়, কিন্তু তখনই বাগি সব লোকদের দিয়ে ওদেরকে আটকায়। আবার তোরা সবাই এখানে থাক, আমি তোদের সবাইকে দেখাতে চাই যে আমি কতটা স্ক্যারি হতে পারি। লুফি বলে, ও ইয়া, তোমার নাম বাগি তাই না? বাগি বলে, তোর মাত্র মনে পড়ছে। তখনই কাবাজি লুফিকে আটকে ফেলে আর বাগি হাসতে থাকে। আর বাগি তখন বলতে থাকে, আমরা এখন ফ্ল্যাশলি পাবলিক এক্সিকিউশন করব, তুই এখন এখান থেকে একটুও ছুটতে পারবি না। তোর কি গর্ব হচ্ছে? তুই সেখানে মরতে যাচ্ছে যেখানে কিং অফ দ্য পাইরেট মারা গেছে। লুফি ওইখান থেকে সরতে পারে না। অন্যদিকে ওয়েদারও চেঞ্জ হতে থাকে। এদিকে নামি ওরা তো বুঝতে পারে না যে হঠাৎ করে এত তাড়াতাড়ি ওয়েদার কেমনে চেঞ্জ হয়ে গেল, যেটা একদমই স্বাভাবিক না। এই আইল্যান্ডে একটা ঝড় হতে যাবে, জলদি ওদের শিপে যেতে হবে, নাহলে ঝামেলা হবে। তখন এখানে জোরও চলে আসে। আর এবার লুফি কই, তোমরা কি ওটা দেখছো? আমরা আলাদা হয়ে গেছি আর আমার এবার মনে হচ্ছে এটা ভালো হয় নাই, কিছু একটা খারাপ হতে যাচ্ছে। আর এদিকে পুরা শহরের মধ্যে খবর ছড়া যায় বাগি দ্য ক্লাউন পাইরেটসরা এখানে আছে। আর এদিকে স্মোকার বাগি এবং আলভিদার সম্পর্কে জানতে
পারে। স্মোকারের মুড যেন আরো খারাপ হয়ে যায় যে ও ইনচার্জে থাকতে ইস্ট ব্লু এতগুলো বড় বড় পাইরেট এখানে এসে হামলা চালাইতেছে। স্মোকার সকল নেভিদের ছড়ায় পড়ার অর্ডার দেয়, ইভেন যেই সকল পাইরেটসদের বোট এবং শিপস আছে সেগুলো কবজা এবং ধ্বংস করে ফেলতে বলে, যেন কেউই পালাতে না পারে। এদিকে আবহাওয়া একদমই চেঞ্জ হতে থাকে। এদিকে লুফির ক্রুরা শুনতে পারে যে বাগি দ্য ক্লাউন স্ট্র হ্যাট লুফিকে এক্সিকিউট করতে যাচ্ছে। সানজি আর জোরো তখনই দৌড় দেয় আর নামি আর উসব জলদি গোয়িং মেরের দিকে যেতে থাকে, কারণ এই অবস্থায় অবশ্যই মেরিনরা পুরো শহরে নেভিদের ছড়ায় দিবে আর ইভেন সকল পাইরেটসদের আটকানোর জন্য ওদের শিপগুলোকেও অ্যাটাক করবে। তাই ওদেরকে গোয়িং মেরিকে বাঁচাতে হবে। স্মোকার দূর থেকে দূরবীন দিয়ে দেখতে থাকে আর দেখে যে লুফি প্ল্যাটফর্মে আটকে আছে আর বাগি লুফিকে এক্সিকিউট করবে। স্মোকার তখন ভাবে যে এই হালারা একদমই প্যাথেটিক লাগতেছে, কেন জানি আমার অন্যান্য পাইরেটের সাথে একটু অন্যরকম লাগছিল, কিন্তু এ হয়তো অন্যান্য ফালতু পাইরেটদেরই মতো। সকল নেভিরা অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। স্মোকার বলে এখনই না, দুই পাইরেটে একে অপরের মধ্যে ঝগড়া করতেছে, এটা একে অপরটা শেষ করুক তারপর আমরা ওরা ধরবো। বাগি যখন লুফিকে এক্সিকিউট করবে তখন আমরা বাগি এবং আলভিটাকে ধরে ফেলবো। বাগির ক্রুরা সেলিব্রেট করতে থাকে আর লুফি বলে ও বয় আমি কখন একটা এক্সিকিউশন দেখি নাই। বাগি বলে তুমি এখনই দেখবা, আর ও পুরো পাবলিকের সামনে লুফিকে এক্সিকিউট করবে। এদিকে মৌজি গোয়িং মেরের সামনে চলে আসে, জানিও স্ট্র হ্যাটের শিপটা আগুনে জ্বালা দিতে পারে। অন্যদিকে লুফি বাগিকে বলে আই এম সো সরি, প্লিজ আমার মারো না। এদিকে বাগি লুফিকে বলে তোমার মরার জন্য এখানে ভালোই অডিয়েন্স আছে, তোমার কোনো শেষ কথা আছে? লুফি তখনই চিল্লায় বলে সবাই শোনো, আমি সেই লোক যে কিং অফ দ্য পাইরেট হব। সবাই লুফির কথা শোনে আর সবাই শকড হয়ে যায়, বলে ও বলছে কিং অফ দ্য পাইরেট। এই শহরে এমন একটা জায়গায় এসেও এটা বলতেছে, কেউ বিশ্বাসই করতে পারে না। সবাই অনেক সারপ্রাইজ থাকে। বাগি এক্সিকিউশনের জন্য রেডি হয়ে যায়, তখনই দূর থেকে সানজি আর জোরো চলে আসে আর এক্সিকিউশন বন্ধ করতে বলে। লুফি চিল্লায় ওঠে সানজি জোরো। সবাই দেখে তাশিকি বলে ওঠে জোরো। জোরো লুফিকে বোকাচোদা বলে আর সানজি আর জোরো দুজনে লুফিকে টন্ট করতে থাকে। সবাই চিল্লায় ওঠে আর বলে এটা পাইরেট হান্টার জোরো, আর সবাই জোরোর রাস্তা থেকে সরে যায়। বাকি বলে জোরো তুমি আসছো কিন্তু একটু লেট, আরও লুফির মাথায় মারতেই যায়। জোরো আর সানজি তখনই দৌড় দেয় আর তাশিকি রোরোনো জোরোর ফাইট দেখতে থাকে, যেখানে জোরো আর সানজি বাগির সব চেলাপিলাদের হাতে থাকে। কিন্তু এত লোকের কারণে সময় মতো ওরা লুফির কাছে যেতে পারে না। বাগি হাসতে থাকে, জোরো খালি বলতে থাকে আমি শুধু ওই প্ল্যাটফর্মের কাছে যে ওই প্ল্যাটফর্মটা কেটে ফেলতে পারলেই হইলো, কিন্তু কাছে বন্ধু যেতে পারতেছে না। এদিকে সকল মেরিনরা ব্যাটলের জন্য রেডি। লুফি তখনই চিল্লায় বলে জোরো, সানজি, উসপ, নামি, আর একটা স্মাইল দেয় আর বলে সরি বাট আই এম ডেড, আর বাগি ওর সোর্ড চালিয়ে দেয়। সবার চেহারার রং পাল্টা যায়, সবচেয়ে বেশি রং পাল্টা যায় স্মোকারের চেহারার, কারণ লুফি মরার সময় স্মাইল করতেছিল। তবে যখনই বাগির সোর্ডটা লুফির ঘাড়ের কাছে আসে তখনই কেমন জানি বাগির সোর্ড একটা বিদ্যুতের মতো হয় আর আকাশ থেকে বিদ্যুৎ এসে ওদের উপর পড়ে। পুরো প্ল্যাটফর্মের অবস্থা খারাপ হয়ে যায়, প্ল্যাটফর্মে আগুন ধরে যায়, আবার আকাশ থেকে বৃষ্টিও পড়া শুরু করে। প্ল্যাটফর্ম ভেঙে পড়ে যায় আর লুফি ফরচুনেটলি বেঁচে যায় আর হাসতে থাকে যে আমি এখনো বেঁচে আছি। কিন্তু অন্যদিকে সবাই তো হা করে তাকিয়ে থাকে, যেন কোনো একটা ডিভাইন পাওয়ার লুফিকে বাঁচিয়েছে। জোরো বলে ফালতু কথা বাদ দাও, আমাদের এখনই এখান থেকে পালাইতে হবে। স্মোকার তখনই অর্ডার দেয় অ্যাটাক, সব পাইরেটসদের ঘিরে ফেলো। মেরিনরা পাইরেটদের উপর অ্যাটাক করে দেয় আর এরই মাঝে জোরো, সানজি এবং লুফি ওই জায়গা থেকে পালিয়ে যায়। আশেপাশে যে সোলজার গুলো আসে ওরা ওগুলাকে মারতে থাকে। আর এদিকে স্মোকার তো এটা ভেবে একদম মাথা খারাপ যে ওই হাসলো কেন, ও কি জানতো সেফ থাকবে? না, ওই টাইমে ও একদম শিওর ছিল যে ও মারা যাবে। ও সিম্পলি ওর মৃত্যু হাসির সাথে একসেপ্ট করে নিছিল, যেরকমটা পাইরেট কিং গোল্ড রজার করেছিল। তখন স্মোকার ওর একটা লিeutenantকে জিজ্ঞাসা করে তুমি কখনো কোনো পাইরেটকে এক্সিকিউশন প্ল্যাটফর্মে এক্সিকিউশনের সময় হাসতে দেখেছো? সে বলে না স্যার, সেই লোকটা যতটাই টাফ হোক না কেন মৃত্যুর সময় সেই লোকের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। স্মোকার বলে কিন্তু স্ট্র হ্যাট হাসছিল, আমি দেখছি এটা। ও সেভাবে হেসেছিল যেরকমটা 22 বছর আগে গোল্ড রজার ওর এক্সিকিউশনের সময় হেসেছিল। এদিকে লিeutenant স্মোকারকে জানায় যে যেই নেভি ইউনিটকে স্ট্র হ্যাটের শিপ ধ্বংস করার জন্য পাঠানো হয়েছিল তারা আসলে সেটা এখন ধ্বংস করতে পারে নাই, কারণ হঠাৎ করে এরকম বৃষ্টি চলে এসেছে। আর যদি এখন ওরা জাহাজে করে রওনা দিয়ে দেয় তাহলে এরা গ্র্যান্ড লাইনে সাকসেসফুলি চলে যাবে। স্মোকার বলে শুধু বৃষ্টিই না, বাতাস যেভাবে পশ্চিমের দিকে বয়ে যাচ্ছে যা ওদেরকে গ্র্যান্ড লাইনের দিকে দ্রুত নিয়ে যাওয়ার জন্য একদমই পারফেক্ট। এটা কি একটা কোইন্সিডেন্স
কোইন্সিডেন্স? যেন মনে হচ্ছে এই যুবক পাইরেটটার জন্য হেভেন থেকে আসা স্পেশাল কিছু প্ল্যানস আছে যা ওকে সাহায্য করে যাচ্ছে, যেন একটা ডিভাইন বিইং। আমি হোয়াইট হান্টার স্মোকার, আমার মেরিনের ক্যাপ্টেনের সম্মানকে বাজি রেখে আমি বলতেছি আমি ওকে আইল্যান্ড ছেড়ে যেতে দিব না। তখনই মুষলধারের বৃষ্টিতে একটা ছায়া দেখানো হয়, যেখানে ওই ছায়াটা বলতে থাকে বয়ে যাওয়া বাতাস, ঝড় এসে পড়েছে। আর দেখানো হয় একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টার যার মুখে একটা ট্যাটু আছে। ট্যাটুওয়ালা লোকটা বৃষ্টির মধ্যে হেঁটে আসতে থাকে আর গোল্ড রজারের কথা মনে পড়তে থাকে। ডেস্টিনি, ফেট, ড্রিম, যা সকল মানুষের মনের একটা চাওয়া। যতক্ষণ মানুষরা ফ্রিডমের পিছে দৌড়াবে ততক্ষণ এই সব কখনোই মুছে যাবে না। ট্যাটুওয়ালা লোকটা তখন বলে ওঠে পাইরেট কিং, ফাইন বাই মি। এদিকে লুফিরা পালাতে থাকে, অন্যদিকে বাগির ক্রুরা তো নেভিদের সাথে ফাইট করতে থাকে, যেখানে আলভিরাও ফাইট করে। আর ওকে যখন কেউ ধরতে যায় তখনই পিছলা খেয়ে সবাই পড়ে যায়, কারণ ওর স্কিন অনেক স্মুথ। বাগি তখনই উঠে পড়ে আর লুফির পিছে যাওয়ার কথা বলে। ও বলে মজিয়া দিয়েছে লুফি শিপটা আগুনে পুড়াই দিতে গেছে, তাই ওরা এই আইল্যান্ড থেকে পালাতেও পারবে না। বাগি তখনই চাকা এবং মোটর দিতে বলে আর ও নিজেকে একটা গাড়ি বানায় ফেলে। এদিকে বাগির ক্রুরা একটা কার্পেট রেডি করে, যেখানে আলভিরা ওর স্যান্ডেল খুলে ওর স্মুথ পায়ের মাধ্যমে স্লাইড মারে। বাগি আর আলভিরা ফোর্সের সাথে লুফির পিছে রওনা দেয়, কিন্তু তখনই স্মোকার ওর হাতকে স্মোক বানিয়ে ফেলে আর ওর ডেভিল ফ্রুট পাওয়ারের মাধ্যমে ওদের সবাইকে ধরে ফেলে। একটা লোকও বাকি থাকে না। স্মোকার ফায়ার বলে আর বাগির সকল ক্রুদের উপর নেভি সোলজাররা নেট দিয়ে আটকিয়ে ফেলে। বাগি আর আলভিরা ওদের ডেভিল ফ্রুট পাওয়ার ইউজ করতে পারে না। বাগি তখন বলে এটা একটা স্পেশাল নেট যেটা মেরিনরা ডেভিল ফ্রুট পাওয়ার লোকদের ধরার জন্য করছে, যেখানে ডেভিল ফ্রুট পাওয়ার কাজ করে না। এদিকে মোজি মেসের কাঠি জ্বালাতে থাকে যেন গোয়িং মেরিকে আগুনে পোড়াই দিতে পারে, কিন্তু মুষলধারে বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে ও কোনোভাবে ম্যাচগুলো জ্বালাতে পারে না। এদিকে রিচি অর্থাৎ ওই লায়নটার অনেক ক্ষুধা লাগে এবং খাবারের কথা চিন্তা করতে থাকে। তখন ওখানে নামি এবং উসব চলে আসে। মোজি রিচিকে অ্যাটাক করার জন্য বলে, লায়নটা ওদের উপর অ্যাটাক করে। তখনই উসব ওর স্পেশাল অ্যাটাক ফ্রেশ এক্সটার মারে, অর্থাৎ একটা ডিম ছুঁড়ে মারে, যেটা বৃষ্টি এবং বাতাসের কারণে রিচির গায়ে লাগেই না এবং নিচে পড়ে যায়। রিচি তো চিল্লা আগে আসে, কিন্তু তখনই মাটিতে ডিম দেখতেই ওইটা চাটা শুরু করে। উসোপার নামে পরে গোয়িং মেরির দিকে আগিয়ে যায়, যেখানে মোজি ওদেরকে আটকাতে যায়, কিন্তু তখনই সেখানে নেভি সোলজাররা চলে আসে এবং শুট করতে থাকে। ওরা কোন রকম গুলিগুলো ডজ করতে থাকে। এদিকে স্মোকার ওর স্পেশাল বাইক নিয়ে রওনা দেয় লুফিকে ধরার জন্য। এদিকে লুফিরা তো পালাই যাচ্ছে আর ওদের পিছনে নেভি সোলজাররাও আছে। তখনই সেখানে সামনে তাশিগি চলে আসে, যেখানে ওর মুড অনেক খারাপ থাকে আর ও বলতে থাকে আমি জানতাম না তুমি জোরো দা পাইরেট হান্টার, তুমি মিথ্যা বলছো, তুমি আসলে আরেকটা মিথ্যুক। জোরো তখন বলে তুমি কখনো আমাকে আমার নাম জিজ্ঞাসা করো নাই তাই না, তো আমি টেকনিক্যালি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলিও নাই। তাশিগে বলে তুমি জানো আমি কখনো তোমাদের মতো লোককে এরকম একটা লেজেন্ডারি সোর্ড কখনোই নিয়ে যেতে দিব না, দাও আমাকে, দাও ওয়াদো ইচিমনজি। জোরো বলে আসো আর নিয়ে যাও। তাশিগি আর জোরোর মধ্যে তখনই ফাইট শুরু হয়ে যায়। সানজি দিকে চিল্লায় উঠে আর বলো তুমি একটা মেয়ের সাথে ফাইট করতেছো কেন, তুমি ওকে হার্ট করতে পারো না। তাশিগে বলে আমি ঠিক আছি, এটা আমাদের মধ্যে ফাইট, আমার কোনো হেল্প দরকার নাই, তাই এখান থেকে যাও। জোরো বলে শুনছই তো, তোমরা এখান থেকে চলে যাও, আমি পরে আসতেছি। লুফি আর সানজি পরে ওখান থেকে চলে যায়। এদিকে নেভি সোলজাররা তাশিগি এবং জোরোর ফাইট দেখতে থাকে, যেখানে পরে জোরোর দুইটা সোর্ড দিয়ে ফাইট করা শুরু করে এবং তাশিগি জোরোর সাথে কোনোভাবে পেরে ওঠে না আর তাশিগি হেরে যায়। নেভি সোলজাররা তো বলে ইম্পসিবল, আমরা কখনো তাশিগিকে এভাবে হারতে দেখি নাই। জোরো তখন বলে আই হেড টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, কিন্তু তুমি কখনোই আমার কাছ থেকে এই সোর্ডটা পাবা না, আর এখন হয়তো আমার যাওয়ার সময় হয়ে গেছে। জোরো যখন যেতে থাকে তখন তাশিগি অনেক চেতে যায় আর বলে আমাকে তুমি মারলে না কেন, আমি জানি এর কারণ হলো আমি একটা মেয়ে। তখনই জোরোর কুইনার কথা মনে পড়ে, যেখানে কুইনা ওকে বলেছিল যে তুমি লাকি জোরো, তুমি একটা ছেলে হয়ে জন্ম নিয়েছো। এদিকে তাশিগিও বলে তুমি আমার সাথে সেভাবে ফাইট করছো না কারণ আমি একটা মেয়ে, এটা অনেক লজ্জাজনক, তুমি হয়তো ফিজিক্যালি স্ট্রং কিন্তু তোমার মধ্যে সেই গার্ডসটা নেই। এই সোর্ড গুলো কোনো সাজায় রাখার জন্য না, একটা সোর্ড ক্যারি করা মানে কি এটা হয়তো তুমি জানো না। জোরো তখন চিল্লায় ওঠে তুমি কি চুপ করবা, শোনো তোমার একদম সেই একই চেহারা আছে যে একটা মেয়েকে আমি আগে চিনতাম, যে অনেক আগে মারা গেছে, আর এখন তুমি একদম ওর মতোই কথা বলতেছো, তাই সেই মৃত মানুষের মতো কথা বলা বন্ধ করো যাকে তুমি চিনো না এবং নিজের মতো হও। তাশিগি বলে এক্সকিউজ মি, এটা আমার দোষ না যে আমার কথাগুলো তোমার মৃত গার্লফ্রেন্ডের মতো, এবং জোরোকে অনেক খুঁটিনাটি শোনায় দেয়। এদিকে লুফি হারবরের কাছে পৌঁছায় যায়, কিন্তু ওইখানে স্মোকার দাঁড়ায় থাকে। ও বলে স্ট্র হ্যাট লুফি, তুমি ফাইনালি এখানে আসছো, আমি অলরেডি তোমাকে বলছি তুমি আমাকে না হারিয়ে গ্র্যান্ড লাইনে পা রাখতে পারবা না। লুফি বলে ও হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম, তুমি আসলে একটা বোকাচোদা।
লুফি বলে সানজি আমি আসতেছি, তুমি যাও। এদিকে উসোপ এবং নামি কোন রকম গোয়িং ম্যারিতে উঠে পড়ে, আর অন্যদিকে মেরিনরা ক্যানন দিয়ে গোয়িং ম্যারির দিকে টার্গেট করে মারতে থাকে। বাট বৃষ্টি এবং ঝড়ের কারণে ওগুলো ঠিক মতো লাগে না, কিন্তু ওই জায়গায় থাকা মোটেও সেফ না। নামি তখনই গোয়িং ম্যারির অ্যাঙ্কর উঠায় আর সেট সেল করতে যায়। উসোপ বলে তুমি এখনই জাহাজ স্টার্ট করতে পারো না? লুফি এবং অন্যরা তো এখনো আসেই নাই। নামি বলে আমাদের আর কোনো চয়েস নাই, আমরা যদি এখানেই থাকি তাহলে গোয়িং ম্যারি ডুবে যাবে, আমরা ওদেরকে পরে উঠাই নিব। নেভিরা বলে ওদেরকে কোনোভাবে পালাতে দিও না। অন্যদিকে সানজি ওখানে চলে আসে আর নামি বলে চিল্লায় উঠে, ও বলে দাঁড়াও আমি চলে আসছি। নামি তখন বলে বাকি সবাই কোথায়? সানজি তখন বলে হু কেয়ার্স, আমরা ওদেরকে পরে উঠাই নেব। তখনই সানজির পিছে নেভি সোলজাররাও আসে এবং সানজি নেভিদের মারতে থাকে। উসব বলে আমাদের শিপ আরেকটু কাছে নিয়ে যেতে হবে, কিন্তু নামি বলে সমুদ্রের এই কারেন্টের অবস্থায় কাছে নেওয়া সেরকম সহজ হবে না। উসব তখনই গোয়িং ম্যারের থেকে ঝাঁপ দেয় এবং সানজিকে যে নেভি যারা ঘিরে রেখেছিল ওদেরকে পিচ দিয়ে মারতে থাকে। এদিকে স্মোকার এবং লুফি ফেস টু ফেস দাঁড়ায় থাকে। লুফি বলে আমি গ্র্যান্ড লাইনে ঢুকবো এবং আমি পরে কিং অফ দ্য পাইরেট হব। স্মোকার বলে অনেক কইছস। স্মোকার ওর পাওয়ার ইউজ করে এবং আর হাতকে স্মোক বানিয়ে ওর উপর অ্যাটাক করে, যেখানে ও লুফির চারপাশে স্মোক বানিয়ে লুফিকে ধরে। লুফি বুঝলো না কি হচ্ছে। স্মোকার বলে আমি প্লুম ফ্লুম ফ্রুট বা বলা যায় স্মোক ফ্রুট খেয়েছি, তাই আমার বডি আমি যখন চাই তখন স্মোক হয়ে যেতে পারে। স্মোকার লুফিকে দূরে ফিক্কা মারে। লুফি তখন দাঁড়ায় গাম ব্যাটলিং টেকনিক ইউজ করে আর স্মোকারের বডিতে ঘুষি মারতেই থাকে। স্মোকার ঘুষি খেতেই থাকে, কিন্তু লুফি পরে লক্ষ্য করে যে ওর ঘুষিতে কিছুই হচ্ছে না, বরং ওর হাত ওর বডির আর পার চলে যাচ্ছে। স্মোকার তখন বলে এখন আমার পালা, স্মোক স্ক্রিন, আর লুফিকে দেওয়ালের সাথে আটকে ফেলে। লুফি তখন গাম পিস্তল মারে, কিন্তু সেটাও স্মোকার বডির আর পার চলে যায়। স্মোকার তখনই পরে লুফিকে ধরে মাটিতে শুয়ায় ফেলে আর বলে আমি বলছি যে তোমাকে গ্র্যান্ড লাইনে যাওয়ার জন্য আগে আমাকে হারাতে হবে, তোমার ওয়ার্ড 30 মিলিয়ন ব্যারি হতে পারো না, তোমার লাক এখানেই শেষ। স্মোকার তখন ওর কাছ থেকে ওর সোর্ড বের করতে যায়, কিন্তু তখনই সেখানে সেই সোর্ডটা সেই লোকটা ধরে যার মুখের মধ্যে একটা ট্যাটু ছিল। স্মোকার বলে তুমি এখানে কি করতেছো? লুফি তো এদিকে কিছুই দেখতেছে না, বলে এই কি হইতেছে, কে আসছে? স্মোকার বলে হাউ নাইস, এখন গভর্নমেন্ট ফাইনালি তোমার মাথাও পাবে। লোকটা তখন বলে এই বিশ্ব এখনো আমাদের উত্তরের অপেক্ষা করছে। তখন সেখানে হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং এত জোরে বাতাস আসা শুরু করে যেন সবকিছু উড়ে যায়, যেন বাতাসের ঝড় হয়ে যাচ্ছে। সকল নেভি সোলজার উড়ে যায়, লুফি আর স্মোকারও উড়ে যায়, বাগির ক্রু যেখানে আটকা ছিল সেই জালটাও উড়ে যায়, বাগির ক্রুরাও উড়ে যায়, জোরো সানজি উড়ে যায়, যে ক্যানন দিয়ে গোয়িং ম্যারির উপর শুট করা হয়েছিল সেগুলো ধ্বংস হয়ে যায়, নামিও উঠতে থাকে, আর ফাইনালি বাতাস বন্ধ হয় এবং আবার বৃষ্টি শুরু হয়। পুরো শহরের সবকিছু একদম লন্ডভন্ড হয়ে যায়। জোরো, সানজি, উসপ, লুফি এক জায়গায় চলে আসে আর ওরা তো বুঝে ওঠে না যে হেনা আসলে হইলোটা কি। এদিকে নামি লুফি বলে চিল্লাতে থাকে, সানজি বলে আমাদের যেতে হবে, গোয়িং ম্যারি চলে যাচ্ছে এখান থেকে। ওরা গোয়িং ম্যারির দিকে যেতে থাকে, কিন্তু লুফি উল্টা দিকে যায় আর একটা রেলিং ধরে নিজের হাত অনেক লম্বা করে পিছনে চলে যায়। জোরো, সানজি এবং উসবের তো লুফির মতলব ঠিক মনে হয় না, ওরা পালাতে থাকে আর লুফি গাম রকেট ইউজ করে আর লুফি ওদেরকে একসাথে নিয়ে একদম গোয়িং ম্যারির উপর আকাশ উড়ে ওখানে চলে যায়। আর এভাবে ওরা সবাই সাকসেসফুলি গোয়িং ম্যারির উপর আসে। এদিকে মুষলধারে বৃষ্টি এবং ঝড় তো বয়ে যাচ্ছে আর স্মোকার তাকায় আছে। স্মোকার বলে আমি শিওর ও নিজের সাথে ওই বাতাসটা নিয়ে আসছে, আমি জানি এটা ওই ছিল। গোল্ড রজারকে যখন এক্সিকিউট করা হয়েছিল তখনও পুরো বিশ্বে একটা ব্রিলিয়ান্ট ফ্ল্যাশ অফ লাইটনিং এর মতো আসছিল আর তারপরে ও একদম গায়েব হয়ে গিয়েছিল, এটা ওই। তখনই স্মোকারের লুফি সেই কথাটা মনে পড়ে যেখানে ও লাখো লোকের সামনে চিল্লায় বলে যে আমি সে যে কিং অফ দ্য পাইরেট হব। দিনটা যেন একদম সেই দিনের মতো ছিল আর সেই সময়ের মতোই ও আবার ফিরে এসেছে। তখনই সেই লোকটা ও জায়গায় দাঁড়িয়ে বলে যাও, যদি এটাই তুমি চাও তাহলে তুমি নিজের স্বপ্নকে সত্যি করো, সেটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেবে। স্মোকার তখন চিল্লায় বলে তুমি ওকে হেল্প করলে কেন? ড্রাগন বলে ওর এবং ওর পথের মাঝে আমরা কখনোই আসতে পারবো না স্মোকার তখন ওর নেভি সোলজারদের বলে সেট সেল, আমরা ওদের পিছে যাচ্ছি, আমরা গ্র্যান্ড লাইনে ঢুকবো। তখন নেভি সোলজার বলে কিন্তু ক্যাপ্টেন এই আইল্যান্ডের পোস্ট ছেড়ে আপনি যেতে পারেন না, কমান্ড কি বলবে? স্মোকার বলে ওদেরকে বলে দাও আই ডোন্ট কেয়ার, ওইসব অর্ডারের আমি কোনো পরোয়া করি না। তাশিগি তখন বলে আমি আপনার সাথে আসছি, আমাকে জোরোকে হান্ট করতেই হবে, ও আমি আমার বদলা নিব। এদিকে বাগিরাও ওদের শিপে করে পালিয়ে চলে যায়। বাগি বলে একটু আগে ভালো একটা ফ্ল্যাশি উইন্ড ছিল, লাক কখনোই আমাকে ছাড়েনি। আলবিদা বলে তো এখন আমরা কই যাব? বাগি বলে দ্য গ্র্যান্ড লাইন।
বাগির ক্রুরা চমকে যায়। বাগি বলে আমি এটা একবারে সেটেল করেই ছাড়বো, ও আমাকে ফেস করবেই, ও আমার কাছ থেকে পালায় কোথাও যেতে পারবে না। এদিকে লুফিরা অনেক দূর আগায় যায় আর ওরা একটা লাইট হাউস দেখতে পারে, যেটা একটা গাইড পোস্ট, অর্থাৎ গ্র্যান্ড লাইনে ঢোকার জায়গায় সামনেই কোথাও আছে। লুফি বলে তো গ্র্যান্ড লাইন সামনেই কোথাও আছে। নামি বলে এখন কি? উসব বলে আমাদেরকে এই গ্র্যান্ড লাইনে এরকম ঘূর্ণিঝড়ের মধ্যে যেতে হবে? জোরো মাথা নড়ায়, সবাই একমত থাকে, সবাই যেন অনেক খুশি থাকে, যেন ওরা ওদের স্বপ্নের জন্য এক পা এগিয়ে যাচ্ছে। তখনই সানজি বলে যে আমাদের সবাইকে এখন কিছু একটা বলা উচিত, যেন এটা আমাদের জন্য একটা মেমোরেবল মোমেন্ট হয়ে থাকে। ওরা একটা ড্রামের উপর ওদের পা রাখে আর সানজি বলে আমি গ্র্যান্ড লাইনে যাব এবং অল ব্লু খুঁজে বের করব। লুফি পা রাখে আর বলে আমি কিং অফ দ্য পাইরেট হব। জোরো পা রাখে আর বলে ওয়ার্ল্ডস বেস্ট সোর্সম্যান। নামি পা রাখে আর বলে আমি গ্র্যান্ড লাইনে যাব এবং পুরো ওয়ার্ল্ডের একটা ম্যাপ আঁকবো। উসব পা রাখে আর বলে আই গেস আমি যাচ্ছি একটা ব্রেভ ওয়ারিয়র অফ দ্য সি হতে। ওরা সবাই নিজের পায়ের দিকে তাকিয়ে থাকে আর ওরা তখন চিল্লায় বলে তো এখন টু দ্য গ্র্যান্ড লাইন। আর এখানে আমাদের লকডাউন আর্ক শেষ হয়ে যায়। আবারও বলছি আজকের ভিডিও ছিল কমপ্লিট হিস্টরি অফ ওয়ান পিস পার্ট 6, যেখানে লকডাউন আর্ক, যেখানে এপিসোড 45 থেকে 53 এর স্টোরি। আর এখানে আমাদের অফিসিয়ালি ওয়ান পিসের ইস্ট ব্লু সাগা কমপ্লিট হয়ে যায়। নেক্সটে শুরু হতে যাচ্ছে অ্যালাবাস্টা সাগা, যার প্রথম আর্ক হলো রিভার্স মাউন্টেন আর্ক, অর্থাৎ এপিসোড 62 এবং 63 এর স্টোরি। অ্যালাবাস্টা আর্ক শুরু হওয়ার আগে একটা ছিল ওয়ারশিপ আইল্যান্ড আর্ক, যেটা হলো পুরাই একটা ফিলার আর্ক, অর্থাৎ আমাদের মেইন ওয়ান পিসের স্টোরির মধ্যে কোনো কানেকশন নেই, অর্থাৎ এপিসোড 54 থেকে 60 এর স্টোরি। তো সেই আর্কটা আমরা একদমই বাদ দিব এবং এর পরের পার্টে অর্থাৎ রিভার্স মাউন্টেন আর্কে 62 থেকে শুরু করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তাই যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো এবং তোমাদের ভালো লেগে থাকে, তাই অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, যাতে করে যারা ওয়ান পিস এখনো দেখেনি তারা অ্যাটলিস্ট ওয়ান পিস স্টার্ট করতে পারে। তো আগের পর্বগুলো যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা আগে দেখে নাও, তাহলে তুমি এই পরের পর্বগুলো রিলেট করতে পারবে। সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর কমেন্টে বলো তোমাদের আজকের পর্বের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তোমাদের প্রত্যেকটাই কন্টিনিউ করার কমেন্ট আমাকে এত বড় সিরিজ নিয়ে ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে, তাই অবশ্যই কমেন্ট করো। আর যদি তুমি এই চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনও ক্লিক করো, যাতে করে পরবর্তী ওয়ান পিসের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাও। আর আমরা অনেক বড় একটা বাঙালি অ্যানিমে কমিউনিটি তৈরি করতে পারি। তো কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।